আসসালামু আলাইকুম প্রিয় সবাই, তোমরা সবাই কেমন আছো? সো এটা একটা হেক্টিক জার্নি ছিল আমাদের জন্য যে পুরো জৈব রসায়নটাকে আমরা 12টা লেকচারের মধ্যে কমপ্লিট করব। অ্যান্ড সেই কথাটা শুরুর পর থেকে শুরু করে বারবার মাথার মধ্যে ঘুরতেছিল কবে এটা শেষ হবে। অ্যান্ড আজকেই সেই লাস্ট দিন যেখানে আমরা এটা শেষ করতেছি কমপ্লিটলি। তো এইটা না সম্পূর্ণ সিলেবাসের উপরেই হচ্ছে। যারা কিনা 27 ব্যাচ, যারা কিনা 26 ব্যাচ অ্যান্ড 28 ব্যাচ আসতেছে তাদের জন্য এটা খুবই কার্যকরী হবে। কারণ 25 ব্যাচ বা তাদের জন্য অন্য ব্যাচগুলোর জন্য 24 ব্যাচ সবার জন্য আসলে এটা ছিল হচ্ছে শর্ট সিলেবাস আর কি। সো বাই দ্য ওয়ে আমরা লাস্ট ক্লাসটা অ্যাজ ইউজুয়াল ম্যানারে শেষ করব। ভাইয়া যেভাবে আস্তে আস্তে ধরে 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 বুঝাই ঠিক সেভাবেই বুঝাবো আজকেও। এই ব্যাপারগুলো আমাদের কাছে একটু কমপ্লেক্স লাগতে পারে, বাট ভাইয়া যখন বুঝাবো ইনশাল্লাহ সব কিছু তোমার কাছে ইজি বলে মনে হবে আর কি। এটা একটা ব্যাপার। আর একটা কথা বলে রাখি, তোমরা যারা স্টুডেন্টস আছো তোমাদের এই সুন্দর করে কমেন্ট লেখাটা, তোমাদের এই সাবস্ক্রাইব করাটা, এই দুটো জিনিস আসলে একজন টিচারকে মোটিভেট করে আর কি। তো আমাকেও মোটিভেট করে অ্যান্ড ইন্সপায়ার করে। সো তাই বলবো সুন্দর একটা কমেন্ট শেষে লিখে দিবা আর সাবস্ক্রাইবটা করে, যাতে করে ইন্সপায়ার করবে, সাথে সামনের জন্য কিছু করতে পারি আর কি, আমরা একসাথে আরও আরও কাজ করতে পারি আর কি। তাহলে চলো আমরা শুরু করে ফেলি, ঠিক আছে? শুরুতেই যদি চলে আসি যে আইআর পড়বো আগে নাকি আমরা আসলে আগে পলিমারটা পড়বো আর কি, রাইট? তো আগে আমরা পলিমারটা পড়বো, তার আগে একটু বলে দিই এটা কোথায় কাজে লাগবে। এইটা একাডেমিকে কাজে লাগবে কম, বাট আমাদের এডমিশনে কাজে লাগবে হচ্ছে বেশি। বুঝছি কথাটা? একাডেমিকে কাজে লাগবে কম, এডমিশনে কাজে লাগবে হচ্ছে বেশি আর কি। তো আমরা এক এক করে কাজ শুরু করি। আমরা শুরু করতেছি কাকে দিয়ে আগে? আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে পলিমারটা দিয়ে আগে স্টার্ট করবো আর কি, ঠিক আছে? আসো পলিমারটা দিয়ে আগে স্টার্ট করি। পলিমার জিনিসটা কি তোমরা অলরেডি জানো, 9-10 থেকে পড়ে যেহেতু আসছো তাহলে তোমরা জানো যে পলিমার জিনিসটা কি। না জানলেও প্রবলেম নাই, ভাইয়া তোমাকে একদম ধরে 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 বুঝাবো আর কি। বুঝছো পলিমার? পলিমার জিনিসটা তাহলে কি আগে দেখো। পলিমার জিনিসটা হচ্ছে দুইটা অংশ আছে, তাই না? একটা হচ্ছে পলি আর একটা আছে মার। একটা আছে হচ্ছে পলি আর একটা আছে হচ্ছে মার। মার কথা আসছে কোথা থেকে? মেরস কথা থেকে মার কথা আসছে আর কি, মেরস। পলি মানে আসলে কি? এটা হচ্ছে বহু, বহু। আর মেরস মানে কি আসলে? হচ্ছে একক, না? অনেকগুলো ছোট ছোট একক একসাথে পার্ট হয়ে যখন একটা বড় একক তৈরি করতে তখন সেটাকে পলিমার বলতেছে আর কি, এরকম না? ঘটনাটা এটাই তো। ওকে, এখন ভাইয়া এটা তো ভাই বুঝছি ছোট ছোট অনেকগুলো পার্ট মিলে এরকমটা তৈরি হয়েছে। আমরা ছোটবেলায় তো একটা এক্সাম্পলও পড়ছিলাম মোটা দাগে, তাই না? তো সেই এক্সাম্পলটাকে আমরা আবার পড়বো? হ্যাঁ, অবশ্যই তো পড়বো আর কি। বাট তার আগে পড়ার আগে আমি এটা তোমার একটা কথা বলি। তোমরা কিছু পদার্থ তো জানো, তাই না? কিছু তো পদার্থের নাম শুনছো, যে কিছু কিছু পদার্থ আছে যে পদার্থগুলোকে এরকম ছোট ছোট অনেকগুলো পার্ট যুক্ত হয়ে বড় পার্ট যখন তৈরি করে আর কি, তাই না? তো পদার্থগুলোর কিছু বৈশিষ্ট্য থাকে। তাপমাত্রা চেঞ্জ করলে পদার্থগুলোটা চেঞ্জ হয়, তাই না? তো আমরা এই পার্টটার ভিতরে ঢোকার আগে ওই বইয়ের সিনক্রোনাইজের কারণে আর কি, বই যেভাবে তোমাকে জিনিসটা পড়াইছে ঠিক ওভাবে আমরা একটু বলবো, যেহেতু এই জন্য বলতেছি। বইয়ে পড়তেছিল এরকম পদার্থগুলোর মধ্যে একটা পদার্থের নাম বইয়ের মধ্যে লিখে দেওয়া আছে। তার নাম দেওয়া আছে প্লাস্টিক। তার নাম দেওয়া আছে প্লাস্টিক। বুঝছো? প্লাস্টিক। এখন প্লাস্টিক, কেউ আবার এটা ভাইবো না প্লাস্টিক মানে হচ্ছে ওই গাড়িটা। হ্যাঁ, আমাদের ঢাকা শহরে আমরা যখন চলি তো তখন দেখা যায় বাসওয়ালার মামা, রিক্সাওয়ালা মামা সবাই কি বলে? মামা বাই প্লাস্টিক। হ্যাঁ, বাই প্লাস্টিকটা বলে না? প্লাস্টিক মানে ওরা কি বোঝায় জানো? ওরা হচ্ছে যে প্রাইভেট কারের কথা বলে, বুঝছো? ওই প্লাস্টিক না। প্লাস্টিক কোনগুলা? প্লাস্টিক মানে হচ্ছে যাদের মধ্যে তুমি যদি তাপমাত্রা বাড়াও, তুমি যদি ওটার মধ্যে টেম্পারেচার দাও তখন কি হয়? টেম্পারেচার বাড়ালে বাড়ালে ওইটা নমনীয় হয়, তাই না? বাড়ালে এটা নমনীয় হয়, নরম মোলায়েম হয় আর কি, তাই তো? তখন হচ্ছে কি ওর একটা যে কোনো একটা আকৃতি দেওয়া যায়, হ্যাঁ? তখন যে কোনো যে কোনো একটা আকৃতি দেওয়া যায়, যে কোনো একটা আকৃতি দেওয়া যায়, আকৃতি দেয়া যায়। আচ্ছা, গেল। এই হচ্ছে প্লাস্টিকের ঘটনাটা। তাহলে প্লাস্টিকটার নিজস্ব একটা ধর্ম আছে। তাহলে এই প্লাস্টিকটা একটা ধর্ম আছে। প্লাস্টিকের ধর্ম যেটা হয়, যে ধর্মের কারণে এটা এরকম করে, সেই ধর্মটার নাম হচ্ছে প্লাস্টিসিটি বলে আর কি। প্লাস্টিসিটি বলে, প্লাস্টিসিটি বলে আর কি। তাহলে কি বললাম? প্লাস্টিকের যে ধর্মটা সেটা হচ্ছে কি বলে? প্লাস্টিসিটি বলে। তাহলে প্লাস্টিক হলো পদার্থটার নাম, আর এটা হলো প্লাস্টিসিটি আর কি। কত ঘটনা কি ক্লিয়ার? আচ্ছা, এখন তাপমাত্রা বাড়ালে এটা নমনীয় হয়, তারপর আস্তে আস্তে ভিন্ন ধরনের আকৃতি দেওয়া যায় আর কি, এটা। এখন যদি আমরা তাপমাত্রা কমাই, ধরো আমরা একটা পদার্থ নিছি, ধরো পলিথিনটার কথাই বলতেছি আমরা আপাতত, তো নিছি, নিয়ে আমরা কি করতেছি যে টেম্পারেচারটা কমাই, বা ধরো আমরা রাবারের কথা চিন্তা করি। রাবার, রাবার তো চিনো না? রাবারটা, তো রাবারটাকে আমরা টেম্পারেচার কমাই, টেম্পারেচার যদি কমাইতে থাকি তখন কি হবে?
ওর ওইখান থেকে প্লাস্টিসিটির যে ব্যাপারটা বা নমনীয় হওয়ার যে ব্যাপারটা এটা কিন্তু কমে যাবে এবং এটা আরও কি হবে, দৃঢ় একটা গঠন ধারণ করবে আর কি। বাট একটা টেম্পারেচারের নিচে যদি তাকে নিয়ে যাওয়া হয়, ও আর দৃঢ় থাকবে না। তারপর ওটার মধ্যে প্রেশার দিলে বা বল ক্রিয়েট করলে ভেঙে যাবে, তাই না? হবে কি না এই ঘটনাটা? অবশ্যই হবে আর কি। তাহলে একটা টেম্পারেচার আছে, তার নাম হলাম টিজি, গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। কি বলে এটাকে? গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। তো এই যে টিজি নামে একটা টেম্পারেচার আছে, যে টেম্পারেচারটা নিচে, এই টেম্পারেচারটা যেটা একটা টিজি নামে একটা টেম্পারেচার আছে, এই টেম্পারেচারের নিচে, এই টেম্পারেচারের নিচে এদিকে যদি নিয়ে যাও, তখন কি হবে, ওই রাবার টাইপের, রাবারটাকে যেটা আমরা বুঝলাম প্লাস্টিক বললাম আর কি, ওই প্লাস্টিক পদার্থটা গ্লাসে পরিণত হবে আর কি, গ্লাস লাইক বিহেভ করবে বা গ্লাসি বিহেভিয়ারটা দিবে আর কি। এটা টেম্পারেচার যদি কমাও, টেম্পারেচার যদি কমাও, আবার তুমি যদি টেম্পারেচারটা যদি বাড়াও, তখন আবার কি হবে, সে প্লাস্টিক লাইক বিহেভিয়ারটা করবে, সে প্লাস্টিক লাইক বিহেভিয়ারটা করবে আর কি। তাহলে একটা টেম্পারেচারের নিচে আসলে গ্লাসি বিহেভিয়ার করে, টেম্পারেচারের উপরে গেলে কি করে, প্লাস্টিক লাইক বিহেভিয়ার করে। ওই টেম্পারেচারের নাম কি? গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। ঠিক আছে, কী দিয়ে প্রকাশ করে? টিজি দিয়ে প্রকাশ করে। ফর রাবার, আমরা তো রাবার জানি নাকি, রাবারের জন্য টিজি, টিজি হচ্ছে কত, -70°C। রাবারটাকে যদি আমরা কি করি, -70°C টেম্পারেচারে যদি নিয়ে যাই, তখন তার নিচে নিয়ে গেলে ও গ্লাসের মতো আচরণ করবে, ফালাই দিলেও ভেঙে যাবে, বুঝছো? আর যদি এর উপরে যদি নিয়ে যাও আস্তে আস্তে, তখন কি হবে, ও প্লাস্টিকের মতো আচরণ করবে আর কি, বুঝছো? মানে টেম্পারেচার দিলে তাহলে সে কি হবে, আস্তে আস্তে ও আরও বেশি নমনীয় হবে, আরও বেশি নমনীয় হবে, যে কোনো আকৃতিতে দেওয়া যাবে আর কি। ঘটনা কি ক্লিয়ার হয়ে গেছে আমরা? তাহলে টিজি জিনিসটা কি সবাইকে ক্লিয়ার হয়েছে এটা? ওকে, গ্লাস ট্রানজিশন টেম্পারেচার, এর নিচে গেলে গ্লাসই, এর সামনে উপরে গেলে প্লাস্টিক ম্যাটেরিয়াল আর কি। আচ্ছা ঠিক আছে, এখন না হয় ভাই এটা না হয় আমরা বুঝলাম, এটা তো কোনো সমস্যা নাই, এটা না হয় বুঝলাম। তাহলে তাহলে আমরা যদি এখানে আরও কিছু ঘটনা যদি এখানে নিয়ে এসে, অল্প কিছু ঘটনা, খুব বেশি ঘটনা আসলে এখানে নেওয়ার কোনো চান্স বা সুযোগটা আসলে নাই, তাই না? আচ্ছা, এখন তুমি যদি এই জায়গাটা একটু দেখো, ধরো প্লাস্টিক, প্লাস্টিসিটি বলি, তাহলে আমরা একদম চাইলে শুধুমাত্র প্লাস্টিসিটি, হ্যাঁ, আর হচ্ছে টিজি। কোনো একটা ম্যাটেরিয়ালের টিজি যত কম হবে, মানে কম টেম্পারেচারের মধ্যে গিয়ে ও আসলে কি হয়, গ্লাস লাইক বিহেভিয়ারটা করে বা গ্লাসি বিহেভিয়ারটা ওর আসে আর কি। তাহলে ওই পদার্থটার জন্য প্লাস্টিসিটি তাহলে বেশি, মানে যাকে যত কম তাপমাত্রায় গিয়ে চাপ দিলে ও আসলে সহজে ভেঙে যায় বা ভঙ্গুরতা বেড়ে যায় আর কি। তাহলে তার জন্য তাহলে কি, প্লাস্টিক বিহেভিয়ারটা অনেক বেশি, অনেক বেশি টেম্পারেচার রেঞ্জ পর্যন্ত ও কি থাকতে পারে, প্লাস্টিক বিহেভিয়ার ধরে রাখতে পারে। তার মানে কোনো একটা কিছুর প্লাস্টিক বিহেভিয়ার ধরে রাখার উপায়টা তাহলে কি বলবো, যার গ্লাস টেম্পারেচারটা বা টিজিটা যত কম, তার প্লাস্টিসিটি তত বেশি আর কি। এটা তোমরা কখন বুঝবা, পরে বুঝবা আর কি। তাহলে ভাই এখানে পলিমার পড়তে গিয়ে এটা পড়ায় কেন? এটা আসলে আমরা যখন বড় হব আরও, তখন যদি আমরা পড়ি, ম্যাটেরিয়াল সায়েন্স যদি পড়ি বা কেমিস্ট্রি যদি পড়ি, তখন বুঝবো আসলে এই জিনিসগুলো, যে কোনো একটা পদার্থ কতটুকু প্লাস্টিক, এটা বুঝবো কেমনে আসলে ওর টিজিটা দিয়ে আর কি। ঠিক আছে, গ্লাস ট্রানজিশন টেম্পারেচার দিয়ে বোঝা যায় আর কি। আচ্ছা এটা গেল। তাহলে ভাইয়া কিছু কিছু পদার্থের কি আসলে এটা বাড়ানো যায় কিনা, প্লাস্টিসিটিটা বাড়ানো যায় কিনা? হ্যাঁ যায়। যেমন ধরো আমাদের কাছেই তো কি আছে, ওই যে পিভিসি আছে, পলিভিনাইল ক্লোরাইড, বুঝছো? তো ওইটা তো প্লাস্টিক। তো ওইটাকে তাহলে আমরা কেমনে বাড়াবো? ওইটা বাড়ানোর জন্য কিছু ম্যাটেরিয়াল ওখানে অ্যাড করতে হবে। তাহলে বলতেছি এখানে প্লাস্টিসিটি বাড়ানোর জন্য, প্লাস্টিসিটি বাড়ানোর জন্য, বাড়ানোর জন্য যে পদার্থ ব্যবহার করা হয় তাকে প্লাস্টিসাইজার বলে, প্লাস্টিসাইজার বলে। তাহলে প্লাস্টিসাইজার কাকে বলে? যে প্লাস্টিসিটি কোনো একটা পদার্থের মধ্যে তুমি বাড়াবা, তাহলে কি করতে হবে, ওইখানে যে পদার্থ তুমি অ্যাড করবে তাকে বলবো হচ্ছে প্লাস্টিসাইজার বলে আর কি। তাহলে তোমার কাছে দেখো বইয়ের মধ্যে যে কয়েকটা ওয়ার্ড আছে, যে ওয়ার্ডের মধ্যে তুমি আসলে পাজেল হয়ে যেতে পারো, আমি সেই ওয়ার্ডগুলো পড়াই দিচ্ছি। প্লাস্টিক, প্লাস্টিসিটি, প্লাস্টিসিটি অ্যান্ড গ্লাস ট্রানজিশন টেম্পারেচারের মধ্যে সম্পর্কটা, অ্যান্ড প্লাস্টিসাইজার, ওভারঅল টিজিটা আর কি। ক্লিয়ার হয়েছে না জিনিসটা? ওকে। তাহলে পলিমারে পড়তে গিয়ে আমরা দেখলাম নর্মালি প্লাস্টিকগুলো তৈরি করার সাথে বিভিন্ন ধরনের পলিমারগুলো, ছোটো ছোটো ইউনিটগুলো নিয়ে তো বড় পলিমার তৈরি করছে, তাই না? ওকে ওকে ঠিক আছে। এবার চলো যাই হচ্ছে পরের ধাপে। এবার যাচ্ছি আছে আমরা রেগুলার পড়াশোনার মধ্যে, যে পলিমারটাকে যদি আমরা ভাগ করতে চাই, পলিমার যদি আমরা ভাগ করতে চাই, পলিমার কয় ভাগে ভাগ করা যাবে? ধরো আমি একটা চাচ্ছি পলিমারটাকে ভাগ করতে, তাহলে হচ্ছে টাইপস অফ পলিমার, টাইপস অফ পলিমার।
টাইপস অফ পলিমার। পলিমারটাকে কত টাইপে ভাগ করা যায় আমাকে একটু তুমি বলো, পলিমারটাকে কত টাইপে ভাগ করা যায়? আচ্ছা, ঠান্ডা মাথায় আসো। দুই ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়। কি কি সেই দুইটা ভাগ? এক নাম্বারটা হচ্ছে আমরা বলতেছিলাম হচ্ছে কি সংযোজন, সংযোজন বা জুতো বা এডিশন, তাই না? এই টাইপের পলিমার, পলিমার। দুই নাম্বারটা কি আছে আমাদের কাছে? এটা আছে হচ্ছে ঘনীভবন পলিমার, ঘনীভবন পলিমার। তাহলে আমরা দুইটা পলিমার পাইছি, একটা হলো সংযোজন আর একটা হলো কি, আর একটা হলো জুতো। ঠিক আছে, দুইটা। একটা হলো হচ্ছে ঘনীভবন। এখন তুমি এক এক করে আসো, কোনটাতে যাবা? সংযোজন পলিমারের ক্ষেত্রে আসলে কি হয়? সংযোজন পলিমারের ক্ষেত্রে কি হয়? পাই বন্ধন থাকে, পাই বন্ধনটা ভেঙে গিয়ে পরবর্তী দুইটা হাত খালি হয়। ধরো যে এইরকম একটা অবস্থার মধ্যে আছি, একটা আছে সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। তাহলে কি অবস্থা হবে? এটা ভাঙছে, বুঝছো? ভেঙে কাইন্ড অফ ব্যাপারটা ধরো এরকম টাইপের ছিল আর কি, বুঝছো? ধরো যে এরকম টাইপের ছিল একটা, এটা ভাঙছে, তখন এইটাতে এই হাতে একজন যুক্ত হবে, এই হাতে আরেকটা যুক্ত হবে আর কি, এরকম যুক্ত হইতে থাকবে, যুক্ত হতে থাকবে, এই পাশে যুক্ত হইতে থাকবে, এই পাশে যুক্ত হতে থাকবে, লম্বা হাত তৈরি করতে থাকবে আর কি। এটা বুঝছো ঘটনাটা? এটা হচ্ছে সংযোজন পলিমার আর কি, ঠিক আছে? বাট একটা ইউনিটই বারবার যুক্ত থাকবে, একটা ইউনিটই বারবার যুক্ত হতে থাকবে আর কি। তাহলে ঘটনাটা কি হয়? যেমন একটা ফ্রেমওয়ার্ক আছে, তাই না? যেমন ধরো CH2 ডাবল বন্ড CH2, এটাই তো। আচ্ছা, এখানে কি হয়? আমরা একটা কাজ করি, আমরা এটার মধ্যে থেকে একটা হাত খালি করে নিছি, নিয়ে এই জায়গার একটা হাত খালি করে নিছি, নিয়ে এই জায়গার মধ্যে ধরো যে জেড নামে একটা কিছু দিছি আর কি, এরকম। তাহলে এর n সংখ্যক একসাথে মিলিত হইলো, মিলিত হয়ে তখন কি হবে? এই যে একটা পাই বন্ধনটা ভেঙে দিছি, দেখো পাই বন্ধনটা ভেঙে দিছি, পাই বন্ধনটা ভেঙে দিছে আর কি, দিছি দিয়ে এইখানে একটা হাত, এইখানে একটা হাত, তাহলে এইরকম একটা অবস্থা, তাই না? তাই না? পাই বন্ধনটা ভেঙে দিছে, এই পাশে একটা হাত, ওই পাশে একটা হাত। তাহলে কি হবে এবার? এইখানে একটা তুমি এন অবস্থা দিছো, এন দিছো মানে কি? এই যে এই ইউনিটটা বারবার রিপিট হয়েছে আর কি। তাহলে জেটের জায়গাটা শুধু চেঞ্জ করবো আমরা। জিনিসটা ছিল এরকম একটা অবস্থা হলো না, যে পাই বন্ধন আছে, পাই বন্ধন শুধু চেঞ্জ হবে, রাইট? ওকে, বুঝছো কি বুঝনি? যেমন রাবারের মধ্যেও এরকম ইউনিট থাকে, তখন ওইখানে হচ্ছে ডাই ইন থাকে আর কি, ঠিক আছে? রাবারের মধ্যে কি থাকে? ডাই ইন থাকে, তোমরা পরে দেখবো। আগে তাহলে এখানে একটু আসো। ধরো আমি তোমারে বলি ওই সেম বিক্রিয়াটাই লিখতেছো, জেটের মানটা তুমি কি করতেছো, জেটের জায়গায় তুমি এইচ বসাইছো, তাহলে এটার নাম তখন কি হবে? এটার নাম হবে হচ্ছে ইথিন, তখন এটার নাম হবে হচ্ছে ইথিন। সেই এন সংখ্যক ইথিনকে তুমি তখন এবার বিক্রিয়া করতেছো, তো এটা যেটা তৈরি হবে তার নাম কি হবে? তখন তার নাম হচ্ছে পলিথিন তৈরি হবে আর কি, পলিইথিন তৈরি হবে, হবে কি না? যদি এই জেটের জায়গাটায় আমরা কিন্তু একটাই ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি, জেটের জায়গাটায় এইচ বসাইছো, পলিইথিন তৈরি হয়েছে আর কি। তাহলে তখন তোমার কাছে কি কি টেম্পারেচার, কি কি অবস্থা দেওয়া লাগবে? আচ্ছা, আমরা এগুলোর জন্য আমি একটু লিখে রাখছি জিনিসটা, বুঝছো? এটা জন্য আমি লিখে রাখছি, কারণ মুখস্থ থাকে না আমার, তোমাদের মুখস্থ থাকলে ইউজ করতে পারো। তাহলে হচ্ছে 1000 থেকে 1200 ATM চাপ লাগে এই কাজটা করার জন্য, আর এটার মধ্যে টেম্পারেচার কত লাগে? প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে, বুঝছো? এটাতে এই কাজটা করার জন্য আর কি। এবার যদি তুমি দেখো এই জেটের জায়গায় তুমি এবার কি দিবা? জেটের জায়গাটায় তুমি হচ্ছে দিবা এবার হচ্ছে CH3 দিবা, তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে হচ্ছে প্রোপিন, এটার নাম হবে হচ্ছে প্রোপিন। তাহলে প্রোপিন হইলে কি হবে বলো? প্রোপিন হইলে এর নাম হবে হচ্ছে পলিপ্রোপিন, প্রোপিন হইলে এটার নাম হবে হচ্ছে পলিপ্রোপিন। বুঝছো ঘটনাটা? তাহলে এখানে তখন কি দেওয়া লাগবে? এইখানে তখন দেওয়া লাগে হচ্ছে TiCl3, এই প্রভাবকটা দিতে হয়, আর টেম্পারেচার দিতে লাগে হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, আর হচ্ছে কত? 140 ATM, 140। আমার এই মানগুলো মুখস্থ থাকে না, এটা একটা ইস্যুস, বুঝছো? এত বাট এই বিক্রিয়াগুলোর জন্য আবার এই মানগুলো দরকার পড়ে, তাই লিখে দিচ্ছি আর কি এটাতে, বুঝছো? যেখানে যেখানে দরকার ভাইয়া লিখে দিই। আর এই জায়গাটায় এবার যদি চিন্তা করে দেখো, তুমি এবার এখানে ক্লোরিন দিছো, তাহলে হচ্ছে ভিনাইল ক্লোরাইড, তাই নাম কি হবে তখন? নাম হবে হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড থেকে যদি তৈরি করি তখন তার নাম কি হবে? পলিভিনাইল ক্লোরাইড, তা PVC যেটাকে বলি আমরা, PVC। এখানে যেন কি দেওয়া লাগে? এখানে লাগে হচ্ছে, আমি যদি ভুল না করে থাকি, হ্যাঁ 150 থেকে 250 মনে হয়,
250°C টেম্পারেচার, আর হচ্ছে মার্কিউরিক ক্লোরাইড দেওয়া লাগে আর কি। এইবার যদি আমরা এখানে এই যে জেটের জায়গায় এবার Cl না বসাই, জেটের জায়গায় যদি আমরা কি বসাই, C6H5 বসাই, তখন এটার নাম হয়ে যায় হচ্ছে স্টাইরিন হয়, এটার নাম স্টাইরিন হয়ে যায়। স্টাইরিন হইলে এখান থেকে যেটা তৈরি হয় তখন তার নাম হয় পলিস্টাইরিন তৈরি হয়। পলিস্টাইরিনের মধ্যে কি দেওয়া লাগে, 1000°C নাকি 1000°C না 1000 ATM মনে হয়, 1000 ATM টেম্পারেচার আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেওয়া লাগে আর কি। পরবর্তীতে ফার্দার আরো ধাপে বিক্রিয়া করে কাজটা করতে হয়, বাট ইনিশিয়াল ধাপটা আমরা লিখছি এখানে। আচ্ছা গেল, ঘটনা কি বুঝছো কি বুঝিনি? তাহলে মোটামুটি আমরা একটা ফ্রেমওয়ার্ক দিয়ে 4টা পলিমার তৈরি করছি, বা 4টাই কি পলিমার, এখানে সবগুলোই কিন্তু এখানে আমাদের জুতো পলিমারের একটা এক্সাম্পল আর কি। বুঝছো কি পলিমার এক্সাম্পল? জুতো পলিমার বা সংযোজন পলিমার একটা এক্সাম্পল। এবার তুমি আসো তো পরের ধাপে যাওয়ার আগে একটা জিনিস একটু দেখি। যেমন ওই আগেরটার মতোই কিন্তু সি ছিল, ডাবল বন্ড ছিল, সি ছিল। এখন এইখানে আমি একটা এফ দিলাম, আমি হচ্ছে যে এইখানে একটা এফ দিলাম, আমি এইখানে একটা এফ দিলাম, আমি এইখানে একটা এফ দিলাম। এটা এর এন সংখ্যক বিক্রিয়া করাচ্ছি। বিক্রিয়া করলে তখন কি উৎপন্ন হবে বলো তো? উৎপন্ন হবে হচ্ছে সি এর সাথে এইখানে একটা এফ ছিল, এখানে একটা এফ ছিল, আবার হচ্ছে সি এর সাথে এইখানে একটা এফ ছিল, এখানে একটা এফ ছিল। তাহলে আমরা কি করলাম, ওই ডাবল বন্ডটা ভেঙে দিয়ে এখানে একটা এই অবস্থা বানাই, এন সংখ্যক অবস্থা হয়ে গেছে। তাহলে এইটা করার সময় আমার কাছে যে বিকারকটা দেওয়া লাগে FeSO4 প্লাস H2O2, এটার নাম হচ্ছে কি জানো? এটার নাম হচ্ছে ফেন্টন বিকারক। এর নাম হচ্ছে ফেন্টন বিকারক। এইটা আসতো যখন ফুল সিলেবাস ছিল তখন আসতো আর কি, ফেন্টন বিকারক। আর এইখানে যে নামটা হয় তার নাম হচ্ছে টেফলন পলিমার তৈরি হয়। বুঝছো ঘটনাটা? তাহলে টেফলন পলিমারটা কি, একটা জুতো পলিমারের একটা এক্সাম্পল। পাশাপাশি কোন বিকারকটা লাগে? FeSO4টা লাগে, ফেন্টন বিকারকটা লাগে আর কি। বুঝছো কিনা বলো? বুঝছো? তার মানে আমরা মোটা দাগে সংযোজন বা জুতো পলিমার যে বিক্রিয়াটার কথা বলতেছিলাম আমরা, তো এইটা কিন্তু আমরা বুঝে গেছি, এটা কিন্তু আমরা বুঝে গেছি। আর কোনো ডাউট আছে? ডাউট নেই? আচ্ছা, এবার যাই পরের ধাপে। এবার যাব হচ্ছে আমরা কোথায়? এবার আমরা যাব হচ্ছে এইখানে 2 নাম্বারটাতে। 2 নাম্বারের জন্য কি ছিল? 2 নাম্বারে ছিল হচ্ছে ঘনীভবন পলিমার ছিল। ঘনীভবন পলিমারটা কি জিনিস? ঘনীভবন পলিমারটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে কোনো কিছুর মধ্যে হয় পানি HOH অথবা CH3OH অথবা কার্বন ডাইঅক্সাইড, এই জিনিসগুলো কোথাও থেকে যদি নির্গত হয় তখন সেটাকে আমরা বলতেছি কি ঘনীভবন হয়েছে, বা ঘনীভূত বা ঘনীভবন পলিমার বলবো আর কি, যখন এগুলো থেকে কিছু বের হবে আর কি। বুঝছো? তাহলে সাথে এক্সাম্পল আকারে একটু লিখি, আসো দেখি লিখতে পারি কিনা আমরা। এরকম আমরা 9-10 এটা পড়ছিলাম আর কি, এরকম 9-10 এটা পড়ছিলাম, এরকম নাইলন 6-6 এর ঘটনা পড়ছিলাম। নাইলন 6:6 এটা আমরা পড়ছিলাম। কারো কি মনে আছে এই ঘটনাটার কথা? এটাতে কি ছিল? 6 মানে কি? 6 ছিল একটা অ্যাসিডের নাম, তাই না? আমরা বলছিলাম যেদিন আমরা হচ্ছে ওমাইসন গো অ্যান্ড প্রে সিনসিলিয়ান সাইলেন্টলি যখন পড়লাম ডাইউইক অ্যাসিডগুলো, তখন কথা হইলো যে এখানকার একটা অ্যাসিড পরে কাজে লাগে গিয়ে। আসো ওটা দেখি কাজে লাগে। কি অ্যাসিড ছিল যেন কাজে লাগানোর মতো? এডিপিক অ্যাসিড। CH2 মিথিলিন মূলক ছিল 4টা, এইটা ছিল একটা এত, এখানে ছিল একটা হচ্ছে এত। দেখো ভালো করে জিনিসটা, এখানে এর এন মোল বিক্রিয়া করে, কার সাথে বিক্রিয়া করে? বিক্রিয়া করে হচ্ছে হেক্সামিথিলিন ডাইএমিন। কার সাথে কাজ করে? হেক্সামিথিলিন ডাইএমিনের সাথে কাজ করে, বিক্রিয়া করে। এটারও ধরো যে এন মোল বিক্রিয়া করছে, বিক্রিয়া করার পরে এখান থেকে প্রোডাক্ট দিবে আমাদের কাছে। বুঝছো? এখন তুমি নাম জানতে চাচ্ছ, আসো। এই ভদ্রলোকের নাম হচ্ছে কি? অ্যাডিপিক অ্যাসিড। আর এই ভদ্রলোকের নাম হচ্ছে হেক্সামিথিলিন ডাইএমিন।
বুঝছো, হেক্সামিথিলিন ডাইঅ্যামিন বিক্রিয়া যখন করতে গেলো তখন অবস্থাটা কি হইলো, এখানকার OH আর এখানকার এইচ মিলে 1 মোল পানি আউট হয়, এখানকার এইচ আর এখানকার 1 মোল পানি আউট হয় আর কি, হইলো। তাহলে পানি আউট হলে তাহলে কি উৎপন্ন হবে দেখো একটু ভালো করে। তাহলে এই যে CO আর NH, তাহলে CO আর NH, তাহলে CO আর হচ্ছে NH, এইটা এই বন্ধনের নাম কিন্তু পেপটাইড বন্ড। কি নাম এটা বলছি, পেপটাইড বন্ড তৈরি হলো। তাহলে এর পাশে কি কি ছিল, এর পাশে ছিল হচ্ছে CH2 ছিল কয়টা, 6টা। আবার কি হলো, NH কিন্তু এখনো থাকলো একটা হাতটা কিন্তু কেটে দিলাম কারণ ওই পাশে আরও যুক্ত হবে আর কি পরবর্তীতে গিয়ে। এই পাশে কি আছে, এই পাশে আছে হচ্ছে CH2 কয়টা আছে, 4টা। এখানে কি অবস্থা আছে, CO, এখানে আছে হলো OH-টা কিন্তু আবার নাই, আমরা এই পাশে হাতটা দিলাম। তাহলে কি হইলো এখানে, এখানে দিলে কি হইলো, এখানে তাহলে N সংখ্যক তৈরি হইলো, N সংখ্যক তৈরি হইলো, পাশাপাশি কিন্তু পানি তৈরি হয়েছে, পানি কতটুকু তৈরি হয়েছে, 2N-1 এই মোল সংখ্যক পানি তৈরি হবে আর কি এটা। তাহলে এইটার নাম হইলো নাইলন 66, এটার নাম হইলো নাইলন 66। ওয়াই 6:6? কারণ 6 কার্বনের একটা অ্যাসিড, 6 কার্বনের একটা ডাইঅ্যামিন ইউজ হয়েছে আর কি এখানে। বুঝছো, ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার। তাহলে আমার মনে হয় এটা নিয়ে তোমার কোনো কনফিউশন নাই। তাহলে এইখানকার যে বন্ধনটার কথা আমরা বললাম, এইটা যেখানে কিনা CO আমরা বললাম NH এই বন্ধনটা আছে, এটার নাম কি, এটার নাম হচ্ছে পেপটাইড বন্ড, এটার নাম হচ্ছে পেপটাইড বন্ড, পেপটাইড বন্ধন। তো পেপটাইড বন্ধন যখন তৈরি হয়, এটা কি পলিমার ছিল, ওটা একটা ঘনীভবন পলিমার ছিল। তাহলে আমাদের বডির মধ্যে যে প্রোটিন আছে, অ্যামাইনো অ্যাসিডগুলো, তাহলে অ্যামাইনো অ্যাসিডগুলোর ক্ষেত্রে কি হয়, এই যে অ্যাসিডমূলক এবং NH2 মূলক দুইটার থেকে 1 মোল পানি আউট হয়ে গিয়ে পেপটাইড বন্ড ক্রিয়েট করে। তাহলে প্রোটিনের মধ্যে কোন ধরনের বন্ধন আছে, পেপটাইড বন্ড। তাহলে প্রোটিন একটা কি পলিমার, ঘনীভবন পলিমার। লিখছো কথাটা কি, আমার কথা ওয়েট করে থাকো না, লিখো একটু। আচ্ছা, সেটা ওকে। তাহলে একটা ঘনীভবন পলিমারের একটা এক্সাম্পল আমরা নিচ্ছি নাইলন 66। এরপরে আমরা আরেকটা লিখি, আমরা এটা কিন্তু সবাই জানি, সেটা আবার কি, সেটা হচ্ছে আমরা স্টার্চের নাম শুনছি, স্টার্চ। তো স্টার্চ একটা, তারপরে সেলুলোজ একটা, এটা স্টার্চ কি, স্টার্চ হচ্ছে আলফা ডি গ্লুকোজ এর একটা পলিমার, বুঝছো। আর তোমার যদি বলা হয় স্টার্চের বাইরে, তোমার যদি বলি যে সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজের একটা পলিমার, বিটা ডি গ্লুকোজ এর একটি পলিমার, বুঝছো। ওকে, তাহলে এটা বুঝলাম। এক্সাম্পল লিখতে হবে তো ভাই, এবার আসে। আচ্ছা, যে কিভাবে এইটা ঘনীভবন পলিমার হলো, দুইটাই পরীক্ষায় প্রশ্ন করতে পারে, সেলুলোজ কি স্টার্চ কি, দুইটা বায়োপলিমার, বাট এই দুইটাই আবার কি তোমার দুইটাই হচ্ছে তোমার কাছে কিছু একটা, সেই কিছু একটা কি, সেই দুইটাই হচ্ছে তোমার কাছে ঘনীভবন পলিমার। আসো এক্সাম্পল দিয়ে আমরা একটু বুঝাই বলি। আলফা ডি গ্লুকোজ এই জিনিসটা কি, তাহলে আলফা ডি গ্লুকোজ কেমনে অ্যাড করে, তাই না? আমি এটা আগেও বলছিলাম একবার, তবু আমরা এখন আবার করি আর কি, আমরা লিখি সুন্দরভাবে, ঠিক আছে। এরকম দুইটা অ্যাড করা লাগবে, তাই না? এরকম দুইটা অ্যাড করতে হবে। আচ্ছা, আমি দুইটা অ্যাড করি আগে, এখানে নিলাম দুইটা, এই দুটোর মধ্যে কিন্তু বিক্রিয়া হবে, বুঝছো, এই দুটোর মধ্যে বিক্রিয়া হবে। তাহলে আবার এরকম দুইটা আমার ওপাশেও লাগবে, কারণ ওইখানে তো সেম জিনিসই হবে। তো দুইটা আমি এই পাশেও দুইটা নিলাম, বুঝছো, নিলাম। এখন আলফা ডি গ্লুকোজ মানে কি, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এই যে এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বন। গ্লুকোজে তো 6টা কার্বন। আচ্ছা, 1 নাম্বার কার্বনে দিলাম, এই যে আমরা হাতগুলো দিচ্ছি দিলাম। এখন জিনিসটা ভালো করে বুঝ, আমরা এবার এখানে ছোট্ট করে ওই যে হ্যাভেন লিখবো আর কি, হ্যাভেন HEAVEN। যে সকল জায়গায় ভাউয়েল আছে ওই জায়গাগুলোর মধ্যে আমরা OH দিব আর কি, যে সকল জায়গায় ভাউয়েল টাইপের গুলো জিনিসগুলো আছে ওই জায়গার মধ্যে OH দেব। এই যে HOH, এখানে A আছে, এখানে দিব আমরা হচ্ছে OH, এখানে দিব আমরা হচ্ছে OH,
এখানে ভি আছে, তার মানে এখানে আমরা কি দেবো, এখানে দেবো আমরা এইচ দিব আর কি, এখানে আমরা এইচ দেবো। এখানে ই আছে, তার মানে এখানে আমরা কি দিব, এখানে আমরা হচ্ছে দিব হচ্ছে ও এইচ দিব, ঠিক আছে। ওইখানে এন আছে, তাহলে আমরা কি দিব, ওখানে আমরা দিব হচ্ছে, এখানে আমরা দিব হচ্ছে কি, এখানে আমরা দিব হচ্ছে এইচ দিব, বুঝছে। আর উপরে তাহলে কি দিব, এখানে CH2OH, বুঝলো না জিনিসটা এবার। তাহলে এখানে OH আছে, তাহলে এখানে কি হবে এইচ, এখানে এইচ আছে, তাহলে এখানে কি হবে OH, এখানে OH আছে, তাহলে এখানে কি হবে এইচ। এইটা হচ্ছে আমাদের আলফা ডি গ্লুকোজ। তাহলে সেইমভাবে আমরা এখানেও লিখব, সেইমভাবে আমরা এখানেও লিখব, ওটা দেখে দেখে লিখব। কেমনে লিখব, এই যে এইচ OH, HE V E, তারপর হলো কি এন, তাই না, নিচে নিচে লিখতেছে আর কি, নিচে নিচে লিখতেছে। এখানে কি হবে CH2OH, এখানে কি হবে H, এখানে কি হবে OH, এখানে হবে হচ্ছে H। এই দুইটা নিয়ে যদি আমরা বিক্রিয়া করায় দিই, যদি আমরা এই দুইটা নিয়ে বিক্রিয়া করায় দিই, তখন তাহলে কি হয় জিনিসটা ভালো করে দেখো একটু। আচ্ছা, তখন কি হবে, তখন কি হবে, আমরা যদি এই দুইটা দিয়ে বিক্রিয়া করাই, বিক্রিয়া করাইলে এই যে এখান থেকে এই যে OH আর এখানকার একটা O মিলে 1 মোল পানি বের হয়ে যাবে আর কি, হবে কি না। এই যে C4, কিন্তু এটা ছিল আমাদের কাছে C4, এটা ছিল C1, মানে কার্বন 4 আর কার্বন 1, বুঝছো। তাহলে বাইরে হয়ে যাবে কি, 1 মোল পানি আউট হয়ে যাবে। এখন পানি যদি আউট হয় তাহলে সে সংখ্যাটা তাহলে কেমন হবে, দেখো একটু ভালো করে, যে যদি 1 মোল পানি আউট হয়ে যায় তাহলে সংকেতটা কেমন হবে। আমরা একটা কাজ করি, আমাদের কাছে যদি এটা একটু এখনো কপি এখানে আছে, তাহলে আমরা এখান থেকে নিয়ে এসে সুন্দর করে গঠনটা বানাইতে পারবো, ঠিক আছে, বুঝছো, ঠিক আছে। আমরা এখান থেকে এইখানে নিয়ে আসলাম জিনিসটারে, বুঝছো, সমস্যা নেই। এবার তুমি দেখো কি অবস্থা হয়, হবে হচ্ছে এই দুটা কার্বনের তো ঝামেলা, এটাকে ঠিক করি আর কি আমরা আগে। তাহলে আমাদের কাছে কার্বনের হাত আছে, এখানে হাত আছে, দিলাম। এখন তুমি একটু ভালো করে জিনিসটা চিন্তা করে দেখো, এখানে ছিল আমাদের কাছে H, এখানে আছে আমাদের কাছে H, এই দুটার মাঝ বরাবর আমার কাছে কি থাকলো আর কি, এই দুটা বরাবর, এই দুটার মাঝ বরাবর থাকলো হচ্ছে OH, তাই না। এই দুটার মাঝ বরাবর থাকলো হচ্ছে আমাদের কাছে এই যে একটা O আছে আর কি, জাস্ট একটা O, তাই না। আমরা জাস্ট বলি কানেক্ট যদি করে দিলে খুবই ভালো হতো না, এই জিনিসটা আসলে বাঁকা হয়ে যাবে, তো তুমি ভাবো একটা কার্বন ভাববা আবার, এই জন্য তোমার জন্য কার্বন না ভাবো, জানো, এর জন্য একটা কাজ করি, দাঁড়াও, তুমি যেন কার্বন যেন না ভাবো, এটার জন্য একটা ছোট্ট একটা কাজ করি, কার্বন যেন না ভাবো, এটার জন্য একটা ছোট্ট একটা কাজ করে দিই, বুঝছো, মানে কার্বন যেন না ভাবো, একটু ছোট্ট কাজ করে দিচ্ছি, কার্বন না ভাবলে, ওকে। তাহলে এটা কি হলো, অক্সিজেন আছে এখানে, এই অক্সিজেনের সাথে এখান থেকে একটা হাত, এখান থেকে একটা হাত, তাহলে C1 এর সাথে C4 এর একটা এখানে বন্ধন তৈরি করছে আর কি এখানে, যেহেতু বায়োলজিতে অলরেডি পড়ছো, কিন্তু সেটা কিন্তু অলরেডি বায়োলজিতে পড়ছো। বাকি হাতগুলোর অবস্থা কিন্তু সেম টাইপেরই থাকবে, বাকি হাতগুলো যেমন ছিল ঠিক তেমনই থাকবে আর কি, বাকি হাতগুলো যেমন ছিল ঠিক তেমনই থাকবে, এটা নিয়ে কোনো ডাউট কিন্তু নাই। তাহলে কি অবস্থা হলো বলো, তাহলে এখানে ছিল হচ্ছে H, এখানে ছিল হচ্ছে OH, এখানে ছিল হচ্ছে OH, এখানে হবে ছিল H, এখানে ছিল H, এখানে ছিল OH, এখানে থাকবে হচ্ছে H, মানে CH2OH, তাই তো। আচ্ছা, আবার এখানে কি হবে, এখানে হবে OH, এখানে হবে H, এখানে হবে হচ্ছে HOH, এখানে হবে হচ্ছে OH H, এই হচ্ছে একটা অবস্থা, তাই না। এখন ঘটনাটা কি হইলো, এই যে এই পাশ থেকে তো আরো চেইন তৈরি হতে পারবে, চেইন তৈরি হতে পারবে এই পাশ থেকে, এই পাশে চেইন তৈরি হবে, আমরা এই পাশে চেইনটাকে এরকম করে দিলাম যে চেইন তৈরি হবে এই পাশে কিছু একটা, আবার এই পাশ থেকে একটা চেইন তৈরি হতে পারে, এই যে এই ও থেকে সবসময়ের জন্য C1 আর C4 এর মধ্যে একটা বন্ধন তৈরি হতে পারেন, তাহলে এই পাশে দিলাম, তাহলে এইটার নামই হলো আমাদের কাছে কি, স্টার্স তৈরি হয়ে গেল, এটার নামে কি আমাদের কাছে স্টার্স তৈরি হয়েছে। তাহলে স্টার্সে কোন ধরনের বন্ধন তুমি দেখলা, তুমি দেখলা এখানে C1 এর সাথে C4 এর একটা মাঝখানে একটা অক্সিজেন থেকে একটা বন্ধন তৈরি করছে, C4 এর সাথে C1 এ একটা বন্ধন তৈরি করছে, করছে না। এই বন্ধনটার নাম হইল, এই বন্ধনটার নাম হইল আমাদের কাছে কি, এই বন্ধনের নাম হলো আমাদের কাছে গ্লাইকোসাইডিক বন্ড, গ্লাইকোসাইডিক, গ্লাইকোসাইডিক বানান ভুল লিখছি, গ্লাইকোসাইডিক বানান মনে হয় সি মোস্ট প্রবাবলি, গ্লাইকোসাইডিক বন্ড। তাহলে বলো এবার একটু, গ্লাইকোসাইডিক বন্ড কাকে বলতেছি, যখন একটা গ্লুকোজের C4 আর একটা গ্লুকোজের C1, এই দুইটার যে OH যেটা আছে, এই দুইটার মধ্যবর্তী যদি 1 মোল পানি বের হয়ে যায়, তখন যে C1 অক্সিজেন C4 যে বন্ধন তৈরি হয় তার নাম হচ্ছে কি, গ্লাইকোসাইডিক বন্ড। ক্লিয়ার হয়েছে জিনিসটা,
বুঝছো? তাহলে এটার নাম কি? আলফা ডি গ্লুকোজ থেকে হয়েছে, এটার নাম কি হবে? আলফা গ্লাইকোসাইডিক বন্ড। আর এটা কি হবে? বিটা গ্লাইকোসাইডিক বন্ড। এটা হবে এখানে হবে আর কি একটা। বুঝছো প্রবলেম কি ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে এবার বলো স্টার্চের মধ্যে কোন ধরনের বন্ড দেখা যায়? যখন দুইটা গ্লুকোজ একসাথে মিলিত হয়ে একমল পানি আউট করে ফেলে তখন স্টার্চ নামে পলিমার তৈরি হয়। ওই পলিমারে কোন বন্ধন থাকে? গ্লাইকোসাইডিক বন্ড থাকে। C1 আর 4 এর মাঝখানে হয়, হয় কি না? হয়। এবার সেম ঘটনা আমরা ঘটাবো কার জন্য বাবা? সেম ঘটনা ঘটাবো আমরা হচ্ছে এর জন্য আর কি, ঘটাবো আর কি। তাহলে সেম ঘটনা আমরা এখানেও ঘটাবো, সেম ঘটনা আমরা এখানেও ঘটাবো। এবার তোমার জন্য লিখতে সুবিধা হবে আর কি। এরকম দেখো কেমনে সুবিধাটা করি। কি হবে এবার বলো? কি হবে কি হবে কি হবে? কোনটা কালার নেই? এই কালারটা নেই। এবার ধরো আমরা এখানেও ওই যে আগের মতো করে হাত দিব, আমরা আগের মতো করে হাতই দিব আর কি, এরকম। ঠিক আছে, আমরা আগের মতো করে এভাবেই লিখব, কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই। ঠিক আছে, আমরা আগের মতো করে সেমভাবেই সব কিছু লিখতেছি, সেমভাবেই সব কিছু লিখতেছি। ঠিক আছে, শুধুমাত্র এইটারটা বাকি রাখলাম 1 নাম্বার হাতটার মধ্যে, যেহেতু ঝামেলা হবে সেম লিখলাম সব কিছু, ঝামেলা তো নেই। আচ্ছা, আবার ওই হ্যাভেনের মতো করেই লিখবো। ঠিক আছে, বাট শুধুমাত্র এইচটা, প্রথম কারণে এইচটাই উল্টাপাল্টা হবে আর কি। প্রথমে আগে এইচের উপরে ছিল, এবার এইচটা যাবে হচ্ছে নিচে। ঠিক আছে, এবার ওই এইচটা উপরে, তার মানে হ্যাভেনের মতোই ঘটনাটা, বাকি কিন্তু সব কিছু ঠিকঠাকই আছে। ও এইচ, এই যে এইচ, এবার কি হবে এখানে? এইচ ই এ ভি, তার মানে হচ্ছে এইচ, এটা হবে হচ্ছে ও এইচ, এটা হচ্ছে ও এইচ, এটা হবে হচ্ছে এইচ, এটা হবে হচ্ছে এইচ CH2 OH। এটাই কিন্তু আমাদের কি? বিটা ডি গ্লুকোজ। বুঝছো? আবারও যদি এখানেও লিখি তাহলে কি হবে? এখানে উপরে যাবে হচ্ছে OH, এখানে আসবে হচ্ছে এইচ, এখানে ছিল হচ্ছে OH, এখানে যাবে হচ্ছে এইচ, এখানে যাবে হচ্ছে OH এইচ। তুমি জিনিসটা কি বুঝছো আমি কি করছি? জিনিসটা কি বুঝছো যে কি করছি? বলো বুঝছো কি বুঝো নি? বুঝছো কি বুঝো নি? হ্যাভেনটার মতো করেই লিখছি, HEAVEN ওটাই লিখছি। আগে যেমন ছিল HEA এরকম করে সুন্দর একটা সিরিয়ালে আমরা গেছি। এবার কি হয়েছে? জাস্ট প্রথম কার্বনের মধ্যেই এইচটা নিচে আসছে, ওএসটা উপরে আর কি, এরকম ভাবে। এবার দিয়ে তুমি এদের মাঝখানে বন্ধন ক্রিয়েট করছো। এবার কি হলো? একমল একমল করে ধরো যে এর এন মোল বিক্রিয়া করতেছে, করলে এখানকার ওএইচ আর এখানকার ওএইচ থেকে কি যাবে? একমল পানি আউট হয়ে গেছে। তাহলে কি অবস্থা হলো বলো তো? তাহলে ধরো যে আমার নিচের মধ্যে এখানে একটা হাইড্রোজেন আছে, অলরেডি একটা হাইড্রোজেন আছে। তাহলে কি হবে? ধরো ধরো আমার কাছে এখানে এখানে এরকম, তাই না? ধরো যে আমরা এখানে এটা বন্ধনের মতোই বলতেছি, এটা একটা বন্ধনের মতোই বলতেছি ঘটনাটা। তাহলে এরকম হলো না জিনিসটা? তাহলে জিনিসটা এরকম হলো না? বুঝছো কি না? জিনিসটা এরকম হলো না? মানে আড়াআড়ি টাইপের একটা বন্ধন তৈরি করছে নাকি? হ্যাঁ, আড়াআড়ি টাইপের একটা বন্ধন তৈরি করছে। ঠিক আছে, আড়াআড়ি টাইপের একটা বন্ধন তৈরি করছে আর কি এটাতে। তাহলে কি অবস্থা হতে পারে? হ্যাঁ, তাহলে এবার তুমি চিন্তা করে তাহলে বলো যে এইটা, সরি কি হলো, হ্যাঁ এটা তাহলে এখন অবস্থা হলো, তাহলে বাকিটা তাহলে কি সেম টাইপের অবস্থায় থাকবে? বাকিগুলা তাহলে কি থাকবে? সেম টাইপেরই থাকবে। তাহলে এখানে ও ছিল, এখানে একটা হাতটা বাড়তেই পারে আরও। তাহলে এখানে যা যা আছে তাইতেই ওভাবে লিখে দিবা, এখানে যা যা আছে তাইতেই ওভাবে লিখে দিবা, যা যা আছে তাইতেই ওভাবে লিখে দিবা। বুঝছো? যা যা আছে তাই ওভাবে লিখে দিবা, যা যা আছে তাই ওভাবে সুন্দরভাবে লিখে দিবা, তাই ওভাবে লিখে দিবা। তাহলে এই পাশ থেকে এইরকমের হাত বাড়তে পারে। তাহলে কি হইলো? এটা একটা পলিমার তৈরি হইলো। এই পলিমারটার নাম হইলো তোমার কাছে কি বলো তো? এই পলিমারটার নাম হলো তোমার কাছে সেলুলোজ। তাহলে এটা কি বিটা হাইড্রক্সি এটা? তাহলে এখানেও একটা গ্লাইকোসাইডিক বন্ড দেখা যায়, সেই বন্ডটার নাম কি? C1 আর C4 এর মাঝখানে, এটাও একটা গ্লাইকোসাইডিক বন্ড, এটাও একটা গ্লাইকোসাইডিক বন্ধন, বাট এটা কি? বিটা গ্লাইকোসাইডিক বন্ধন। এটা কি ছিল? আলফা গ্লাইকোসাইডিক বন্ধন। ওটা কি বুঝছো? তাহলে সেলুলোজ একটা বায়োপলিমার, তারপরে হচ্ছে কি স্টার্চ একটা বায়োপলিমার, এগুলো কোথা থেকে কোথায় তৈরি হয় না হয় ক্লিয়ার হয়েছে না জিনিসটা? বুঝছো? ডান ডান। তাহলে আমরা কি কি পড়লাম? অনেক কিছু পড়ছি, অনেক কিছু পড়ছি, তাই না? তাহলে আমরা পলিমার দিয়ে শুরু করছিলাম, তাহলে আমরা কি কি পড়লাম? এখান থেকে সংযোজন পড়ছি, ঘনীভবন পড়ছি। ঘনীভবনের মধ্যে কোন ধরনের বন্ধন? দুইটা বন্ধন দেখা যায়, একটা বলতে পারি হচ্ছে পেপটাইড বন্ড, একটা গ্লাইকোসাইডিক বন্ড দেখা যায়। এগুলোর পরবর্তীতে এগুলো সব শিখাইছে আর কি, শিখানোর পরে সামনের দিকে আগে গেছে আমরা, আর এখানে জানার দরকার নেই। এবার চলো আর একটা ইম্পর্টেন্ট টপিক আছে আমাদের আজকে, সেটা কি? আইআর। এখানে হচ্ছে আইআর, আইআর স্পেকট্রোস্কোপি, আইআর। হ্যাঁ, আইআর। তা আইআরটা আসলে কি? স্পেকট্রোস্কোপি, তাই না?
আচ্ছা, স্পেকট্রোস্কোপি কি আসলে? এটা মানে হইলো যে লাইট ম্যাটার ইন্টারেকশন আর কি। মানে তুমি আলো দিবা, কোনো একটা পদার্থ সেখানে থাকবে, তার সাথে লাইটের একটা ইন্টারেকশন হবে। ইন্টারেকশন হলে দুই ধরনের ঘটনা ঘটতে পারে, তাই না? যদি তিন ধরনের ঘটনা ঘটে, একটা হচ্ছে অ্যাবজর্ব হয় লাইটটা, একটা হচ্ছে রিফ্লেকশন হয়ে বের হয়ে যায়, আরটা হচ্ছে ওইখান থেকে কি হয়, মানে ট্রান্সমিট করে বাইরে চলে যায় আর কি, এরকম অবস্থা। তাহলে তিনটা ঘটনা ঘটে, তাই তো? তাই না? আচ্ছা, তাহলে আমরা শুধুমাত্র অ্যাবজর্বেন্স মানে অ্যাবজর্ব আরটা হচ্ছে ট্রান্সমিট করে, এই দুটো ঘটনাকে শুধুমাত্র দেখবো আর কি, ঠিক আছে? তাহলে আইআর মানে কি? তোমরা তো ছোটোবেলায় পড়ছিলা একটা এরকম, যে কি যেন পড়ছিলা, যখন তোমরা গুণগত রসায়ন পড়তেছিলা তখন পড়ছিলা এরকম ভাইয়া, যে আপনি যদি 400 থেকে 780 ন্যানোমিটার যদি হয়, তাহলে এটা ছিল আপনার কাছে ভিজিবল, বা দৃশ্যমান অঞ্চলের আলো। এর থেকে কম গেলে আপনি এটাকে ইউভি বলেন, এর থেকে বেশি গেলে আপনি এটাকে আইআর বলেন। এরকম বলেন না ঘটনাটা? এরকম বলি না ঘটনাটা আমরা, তাই না? তাহলে ওই যে আইআর এর হচ্ছে কি, নির্দিষ্ট একটা ওয়েভলেন্থের লাইট কোনো একটা জৈব যৌগের ভিতর দিয়ে পাস করা হয় আর কি। পাস করলে কি হয়, ওই জৈব যৌগের ভিতরে কোন ধরনের ফাংশনাল গ্রুপ আছে এইটা ডিটারমাইন করা যায়। কোন ধরনের ফাংশনাল গ্রুপের বাংলা কি, কার্যকরী মূলক আছে, এইটাকে সুন্দরভাবে ডিটারমাইন করা যায়। তাহলে একটু লিখে ফেলি আমরা, যে আইআরকে কোন কাজে ইউজ করতেছি আমরা। আইআর হচ্ছে একটা মেথড, আইআর স্পেকট্রোস্কোপি হচ্ছে একটা পদ্ধতি। যে পদ্ধতিটার মাধ্যমে আমরা কি করি, জৈব যৌগে কি করি বলো, জৈব যৌগে ফাংশনাল গ্রুপ ডিটারমাইন করি বা কার্যকরী মূলক চিহ্নিত করি। কার্যকরী মূলক শনাক্ত করি। ভাইয়া কার্যকরী মূলক তো শনাক্ত করা আমরা তো আগেও শিখছিলাম, তাই না ভাইয়া? কার্যকরী মূলক শনাক্ত করা আমরা আগে শিখছিলাম না? শিখছিলাম। কীভাবে শিখছিলাম, যে অমুকের সাথে তমুক যৌগ দিতাম, দিয়ে কালার চেঞ্জ আসতো, এটা দেখে বুঝলাম। এটা হচ্ছে কি, কোয়ালিটেটিভ টেস্ট, অর্থাৎ যেটাতে কোনো কিছুর হচ্ছে এই বর্ণ পরিবর্তনের মাধ্যমে কিছু বোঝা যায় আর কি। এবার বর্ণ পরিবর্তনের মাধ্যমে বুঝবো না তো, আমরা কিসের মাধ্যমে বুঝবো? এই যে একটা চেম্বার নিব, তোমরা হচ্ছে যে ইউভি চেম্বারের নাম শুনছো বা দেখছো, এই যৌগগুলা দেখতে কীরকম টাইপের হয়, হ্যাঁ দেখো নাই? আচ্ছা, আমরা একটু দেখি তো এখান থেকে আইআর স্পেকট্রোস্কোপির ফিগার কিছু দেখানো যায় কিনা, থাকলে তোমার জন্য সুবিধা হইতো আর কি। কিছু করাইতে না আপনি দেখাইতে তো পারি, তাই না? আইআর স্পেকট্রোস্কোপি, ঠিক আছে? স্পেকট্রোস্কোপি, ঠিক আছে? এটাতে আমরা দেখি কিছু দেখানো যায় কিনা। আইআর স্পেকট্রোস্কোপিটা ইন্টারনেট অবস্থা কেমন আছে দেখি, তার উপর ভিত্তি করে আমরা তো এখানে ওর পিক দিচ্ছে, পিকগুলো না, আমরা হচ্ছে ছবিটা দেখবো আর কি। এরকম যেমন এই যে আইআর স্পেকট্রোস্কোপিটা কেমনে কাজ করছে, এটা একটু দেখতে পারলেও ভালো হয় আমাদের জন্য, তাই না? আসবে কি? আসবে। এখানে কি হয়, এফটিআইআর না, ফুরিয়ার ট্রান্সফরমেশন কেন আমরা দেখবো, আমরা নর্মালটা দেখবো আর কি, তাই না? এই যে আইআর ইনস্ট্রুমেন্টেশন, এটা দেখো আর কি, তাহলে দেখবো। এখানে দেখা যাচ্ছে কি তোমাদের কাছে? দেখা যাচ্ছে মনে হয়। আমরা এই ছবিটাই অন্য একটা পেজে নিয়ে যাই। আসলে কি এই ছবিটা এখানে আছে? হ্যাঁ, এই দেখছো, তোমাকে একটু আগে যেটা বললাম, ভিজিবল, এটা আলট্রাভায়োলেট, এরপর হচ্ছে ইনফ্রারেড, এরকম টাইপের জিনিসটা। আমরা যদি এখানে আসি, ছবিটা কই, যে কোনো এই ছবিটা দিয়ে দেখাতে পারবো আর কি। এরকম ধরো এই যে একটা আইআর সোর্স, একটা লাইট দিছে, যে লাইট থেকে একটা আইআর রেঞ্জের একটা লাইট বের হচ্ছে আর কি। এখানে সেই লাইটটা যাবে, মনোক্রোমেটিক লাইট, এটা আমরা আগেও পড়ছিলাম একবার, যে এখানে একটা বর্ণের আলো শুধুমাত্র যায়, সেটা গেছে এরকম টাইপের। তো এখানে দুটো চেম্বার থাকে, একটা চেম্বারের মধ্যে স্যাম্পল, যে স্যাম্পলটাকে তুমি অ্যানালাইজ করতে চাও সেই স্যাম্পলটা, আর হচ্ছে রেফারেন্স এর মাধ্যমে মানে ওর সাথে তুলনা করে তুমি দেখতেছো আর কি, বুঝছো? এরকম একটা ব্যাপারটা। রেফারেন্স একটা দিছো, একটা স্যাম্পল দিছো, দেওয়ার পরে তুমি এখান থেকে দেখলা, এখান থেকে তোমার লাইটটা কতটুকু আসলে ওখানে অ্যাবজর্ব হয়েছে, কতটুকু ট্রান্সমিট করছে, দুইটাকে এসে তুমি চাইলে এখান থেকে বের করতে পারো। বের করলে তুমি একটা কম্পিউটারের মাধ্যমে ডিটেক্টর এখন ডিটেক্ট করবে, তারপর তুমি এটাকে একটা গ্রাফের মাধ্যমে সুন্দরভাবে বোঝা যায় আর কি। এরকম তো সেই গ্রাফগুলো হয় হচ্ছে এরকম গ্রাফগুলো হয়। হ্যাঁ, যে উপরে টাইপের গ্রাফ হইতে পারে, আবার নিচ থেকেও দেখো যে গ্রাফ আছে। এটা গ্রাফটা দেখো একটু, উপর থেকেও গ্রাফ আছে, নিচ থেকেও গ্রাফ আছে। দেখো উপর থেকে গ্রাফগুলো থাকলে এটা ট্রান্সমিটেন্স টাইপের বলে, আর নিচ থেকে টাইপের যে সকল গ্রাফ হয় সেটাকে বলা হচ্ছে অ্যাবজর্বেন্স টাইপের গ্রাফগুলো বলে আর কি, ঠিক আছে? আমরা এগুলো পড়বো, প্যারা নিও না, পড়ি আমরা এগুলোতে। আসো, তো মোটা দাগে তো বুঝছো নাকি, যে আমরা যে জৈব যৌগটা শনাক্ত করতে চাই ওকে ভিতরে রাখবো, মেশিনটার ভিতরে রাখার পরে আমরা একটা আইআর ওইখান থেকে পাস করবো, বুঝছো? পাস করার সময় দুটো ঘটনা ঘটবে, একটা হচ্ছে ওই
জৈব যৌগটা কিছু পরিমাণে লাইট আসলে অ্যাবজর্ব করে নিবে, আবার কিছু পরিমাণে লাইট সে আসলে ছেড়ে দিবে, মানে ট্রান্সমিট করে চলে যাবে। ঘটনাটাকে কেমনে বুঝাই? ধরো এটা একটা আমাদের কাছে চেম্বার রাখছি, এবার লাইটটা আমি দিছি, ও কিছু অ্যাবজর্ব করছে, এখান থেকে লাইট কিছু বের হয়ে গেছে, যেটা বের হয়ে গেছে ওটাকে ট্রান্সমিট করা লাইট বলতেছে আর কি, যেটা অ্যাবজর্ব করছে ওটাকে অ্যাবজর্বেন্স, মানে অ্যাবজর্ব কতটুকু করছে এটা বলছে আর কি এটাকে। হ্যাঁ, অ্যাবজর্ব যতটুকু করছে, হ্যাঁ, এটাকে মেজার করার জন্য আমরা একটা পার্সেন্টেজের মাধ্যমে মেজার করতে পারি, যেটাকে আমরা অ্যাবজর্বেন্স বলতেছি। আর যতটুকু ট্রান্সমিট করে গেছে, যতটুকু আলো শুরুতে পড়ছিল তার কতটুকু অংশ বের হয়ে গেছে, এই যে ফ্র্যাকশনটা, এইটাকে আমরা বের করতে বলছিলাম, তখন কী হবে, ট্রান্সমিটেন্সের মাধ্যমে বের করতেছে আর কি। তাহলে এক অ্যাবজর্বেন্স যদি 10% হয় তাহলে 90% ট্রান্সমিটেন্স হয়ে গেছে, অ্যাবজর্বেন্স যদি 90% হয় তাহলে 10% ট্রান্সমিটেন্স হয়ে গেছে। এখান থেকে আমরা একটা স্টাডি বের করতে পারবো আর কি। ঘটনা কি বুঝতে পারছো? আচ্ছা, করলাম। এখন তাহলে ভাইয়া সবগুলো মানে পদার্থই কি এই যে অ্যাবজর্ব করবে? ঘটনা কি এরকম কিনা? আচ্ছা, আগে একটু বুঝি সবগুলো শনাক্ত করতে যে চাই এটা কিসের ভিত্তিতে করে, এটা কোন পদ্ধতি কেমনে কাজ করে এটা আমরা বলো। এই পদ্ধতিতে কাজ করার জন্য কি লাগে, যে এখানে একটা ভাইব্রেশনাল চেঞ্জ লাগে আর কি, এখানে একটা ভাইব্রেশনাল চেঞ্জ লাগবে ওই কম্পাউন্ডের মধ্যে। যদি ভাইব্রেশনাল চেঞ্জ না হয় তাহলে কিন্তু ওই কম্পাউন্ডটা আমাকে কি দিতে পারবে না, তাহলে কিন্তু ওই কম্পাউন্ডটা আমাকে আইআর স্পেকট্রোস্কোপির কোনো রিডিং দিতে পারবে না আর কি। তাহলে ভাইব্রেশনাল চেঞ্জ যে দেখতে চাই বা পাইতে চাই, এটা আবার তাহলে কেমনে বুঝবো ভাইয়া কার মাঝখানে আছে কার নাই? হ্যাঁ, ভাইব্রেশনাল চেঞ্জটা কারা দিবে? যাদের মধ্যে কি আছে, ডাইপোল মোমেন্টের পার্থক্য আছে, ডাইপোল মোমেন্ট আছে, ভাই বুঝি নাই। আসেন, ডাইপোল মোমেন্ট থাকলে এটা দিবে, ডাইপোল মোমেন্ট না থাকলে এটা দিবে না। তাহলে এটা বুঝতে হবে আর একটু। ডাইপোল মোমেন্ট আছে, যেমন ধরো তোমার কাছে বলতেছি, জিনিসটা ভালো করে খেয়াল করে দেখো। ধরো তোমার কাছে বললাম এই যে OH, এইটা একটা বলছে, আবার তোমার বললাম H আর H, ঠিক আছে? তাহলে এইটা একটা পোল, এইটা একটা পোল মানলাম, এটা একটা পোল, এটা একটা পোল, এখানে একটা অবস্থা, এখানে প্লাস এখানে মাইনাস, বাট এখানে দুটাই আসলে সেম টাইপেরই জিনিসপত্র আর কি। তাহলে এইখানে তো আসলে ভাইয়া ডাইপোল মোমেন্ট নাই, জিরো। এইখানে, তারপরে হচ্ছে এইখানে ডাইপোল মোমেন্ট তো জিরো। তার মানে এই সকল কম্পাউন্ডের জন্য আমাদের কাছে কি দেখা যাবে না, এই সকল কম্পাউন্ডের জন্য আমরা কি দেখতে পারবো না বলো? আমরা হচ্ছে আইআর স্পেকট্রোস্কোপির কোনো চেঞ্জ দেখতে পারবো না আর কি। কার জন্য দেখতে পারবো? যেখানে এইরকম ডাইপোল মোমেন্টের বিদ্যমান আর কি। বুঝছো কথাটা কি? তাহলে কি এই যে OH এটার মধ্যে দেখতে পারবো, তারপর হচ্ছে যে আমরা দেখতে পারবো যে H, তারপর C, এদের মাঝখানে দেখতে পারবো, এরকম প্রত্যেকটা মাঝখানে দেখতে পারবো আর কি। তাহলে যাদের মধ্যে ভাইব্রেশনাল চেঞ্জগুলো হয়, অর্থাৎ যেখানে ডাইপোল মোমেন্টে আসলে পার্থক্যটা আছে, বুঝছো, তাদের মাঝখানে আমরা কি দেখতে পারবো? ডেফিনেটলি ভাইব্রেশনাল চেঞ্জ দেখতে পারবো। তাহলে ভাই ভাইব্রেশনাল চেঞ্জ যে বলতেছেন, এইটা আবার বুঝিনি, ভাইব্রেশনাল চেঞ্জ আবার কি জিনিস? কোনো কিছুর মধ্যে যখন আইআর স্পেকট্রোস্কোপি দেওয়া হবে তখন ওই কম্পাউন্ডটার, এই যে দুটো পোল যেটাকে আমরা বলতেছি, এর উপর ভিত্তিটা করে এই কম্পাউন্ডে দুটো ঘটনা ঘটবে আর কি। কী ঘটনা ঘটতে পারে? সাপোজ আমার হচ্ছে এইটা একটা পোল, এইটা একটা পোল, কী ঘটনা ঘটতে পারে? ইদার এই পোলটা এদিকে যাইতে পারে, অথবা এই পোলটা এদিক থেকে সরে যেতে পারে আর কি। শ্রিঙ্ক হইতে পারে অথবা এক্সপ্যান্ড হতে পারে আর কি, রাইট? স্প্রিংয়ের মতো কিন্তু ঘটনাটা, এদিকেও চাপতে পারে এবার এদিক থেকেও চলে যেতে পারে, এটা একটা ঘটনা। আবার কি হতে পারে? দুটা ঘটনা ঘটতে পারে, দুই দিক থেকেই এদিকে সরে যাচ্ছে অথবা দুই দিক থেকে এতে কাছাকাছি আসতেছে, এটাও ঘটতে পারে। অথবা একদিকে বড় হচ্ছে আর দিকে আস্তে ছোট হচ্ছে, এরকম ঘটনাটাও ঘটতে পারে, তাই না? তার মানে এখানে একটা স্ট্রেচিং ঘটনা ঘটতেছে, স্ট্রেচিং, বড় হচ্ছে ছোট হচ্ছে, এরকম একটা ঘটতে পারে। আবার আরেকটা কি হতে পারে, এটার মাঝখানে কোনো একটা পয়েন্ট ধরে ওইটা আবার এরকম বেন্ড করতে পারে, ঠিক আছে? তাহলে ভাইব্রেশনাল চেঞ্জের এখান থেকে দুই ধরনের চেঞ্জ দেখা যায়, একটা দেখা যায় হচ্ছে স্ট্রেচিং দেখা যেতে পারে, আরেকটা এখান থেকে দেখা যেতে পারে হচ্ছে কি, স্ট্রেচিং দেখা যায়, আরেকটা কি বললাম যেন, বেন্ডিং দেখা যেতে পারে। স্ট্রেচিং আর বেন্ডিং দেখা যেতে পারে। স্ট্রেচিং আবার দুই ধরনের হয়, বেন্ডিং আবার 4 ধরনের হয়, ওদিকে আমরা গেলাম না, আমাদের বইয়ের মধ্যে অতদূর যায়নি, বুঝছো? তো এগুলোর কারণে আমরা একটা জিনিস দেখি, তাহলে ভাই এতটুকুই পড়ার দরকার আছে, উপরে অতটুকু দাঁড়াও, দরকার আছে, যতটুকু আছে আমি অতটুকু যাবো, ঠিক আছে? যতটুকু আছে আমি অতটুকু যাব, যতটুকু আছে অতটুকু তো যাওয়াই লাগবে। আচ্ছা, এখানে তাহলে দেখো, স্ট্রেচিং আর বেন্ডিং যখন ঘটনা ঘটবে, তার মানে তখন ডিস্টেন্সের একটা চেঞ্জ হচ্ছে, তাই না? আবার কি হচ্ছে, ফোর্সের কারণে আসলে ডিস্টেন্সের একটা চেঞ্জ হইতেছে আর কি, হঠাৎ এরকম টাইপেরই ঘটে,
আচ্ছা, তাহলে এটার উপর ভিত্তি করে এক ধরনের এনার্জি ক্যালকুলেট করা যাবে, রাইট? ওইখান থেকে হচ্ছে লাইটের ইন্টেন্সিটিটা মেজার করা যাবে। এখানে অনেকগুলো কাহিনী ভিতরে ভিতরে ঘটবে, বাট তোমাদের রিলেটেড, তোমাদের বইয়ের সাথে রিলেটেড একটা ঘটনা জাস্ট হালকা একটু বলে তারপর ভিতরের দিকে যাচ্ছি আর কি, খুব বেশি ভিতরের দিকে যাওয়া লাগবে না। যে এখানে স্ট্রেচিং বা বেন্ডিং তুমি যখন ক্যালকুলেট করতে যাচ্ছ, তখন এখানে ধরলাম একটা ফোর্স ইন টার্মস অফ এক্স এক্সিসে ফোর্সটা চেঞ্জ হইতেছে। ধরলাম কার মতো অবস্থাটা, এইখানে তুমি একটা স্প্রিং লাগায় রাখছো, সেই স্প্রিংটাকে স্ট্রেচ করতেছো, এটা স্প্রিংয়ের আদি অবস্থা এটা, বাট এটাকে তুমি স্ট্রেচ করতেছো যখন, তখন এই স্প্রিংটা বড় হয়ে এই অবস্থা দিকে গেছে, তাই না? এখান থেকে ওর এক্স নট ডিস্টেন্স, এখান থেকে যখন গেছি তখন তাহলে কি হয়েছে, এখান থেকে ধরলাম x1 ডিস্টেন্স, তাহলে কতটুকু ডিস্টেন্সের চেঞ্জ হয়েছে, x1 - x, তাই না? পড়ছিল এটা পথে গাঠনিক ধর্ম চ্যাপ্টারের মধ্যে পড়ছো। তাহলে এখানে এই এফ যেটা, এফ সমান যেন কেমন ছিল, -k(x) ছিল, যতটুকু এক্স এর পরিবর্তন হয়েছে, ছিল না প্রত্যয়নী বল টাইপের জিনিসটা? হ্যাঁ, এখানেও কিন্তু সেম অবস্থাটাই হয়, যখন লাইট দিচ্ছ তখন এই ঘটনাটা ঘটে। তখন এখান থেকে তুমি যে এনার্জি বের করতে পারো, ইউ সমান -12kx², এরকম একটা এনার্জি বের করতে পারো। এগুলোর থেকে পরবর্তীতে আমরা কি করতে পারি, এই যে ফর্মুলাগুলো আরও ভিতরের দিকে নিয়ে যেতে পারি, যে ভিন্ন ভিন্ন পদার্থের জন্য ভিন্ন ভিন্ন টাইপের আসলে এরকম এনার্জি আসে আর কি, সেই এনার্জিগুলোকে পরবর্তী আমরা ক্যালকুলেট করতে পারি, বুঝছো? পরবর্তী আমরা ক্যালকুলেট করতে পারি, সেখান থেকে কিন্তু আমরা অনেক কিছু বের করতে পারবো। যেমন ধরো এই OH-টা যে রেঞ্জের ওয়েভটা নিবে, যে রেঞ্জে ওয়েভলেন্থটাকে নিবে, এই CH-টা সেই রেঞ্জে ওয়েভলেন্থটাকে আসলে নিবে না, অ্যাবজর্ব করবে সেই রেঞ্জে না। তো এর অবজারভেন্স আলাদা, এর অবজারভেন্স আলাদা, তাহলে এর ট্রান্সমিটার আলাদা, এর ট্রান্সমিটার আলাদা, হবে কি না? অবশ্যই হবে। তাহলে আমরা কি করতে পারি, আমরা ওয়েভলেন্থ ক্যালকুলেট না করে আমরা ওয়েভ নাম্বার ক্যালকুলেট করি। এখানে করলে তাহলে কি হয়, তাহলে আমরা ওয়েভ নাম্বার যদি ক্যালকুলেট করি, আমরা এখানে কি ক্যালকুলেট করি, ওয়েভ নাম্বার। তাহলে আমরা একটা গ্রাফ প্লট করি, ওই যে ডিটেক্টরে বলে না, ডিটেক্টরে কি করে, ডিটেক্টরে এইভাবে জিনিসটা সরাসরি একবারে ডিটেক্ট করে আর কি। কীভাবে ডিটেক্ট করে, সে এই বরাবর উপরের বরাবর ধরলাম, সে দিছে হচ্ছে অ্যাবজর্বেন্স দিছে, সে উপর বরাবর দিছে হচ্ছে অ্যাবজর্বেন্স দিছে, সে উপর বরাবর দিল কি, অ্যাবজর্বেন্স, উপর বরাবর দিল হচ্ছে অ্যাবজর্বেন্স, সে দিল, ঠিক আছে। আর এই বরাবর সে দিবে হচ্ছে ওয়েভ নাম্বার, ওয়েভ নাম্বারটা কিন্তু ফ্রিকোয়েন্সি, যেটাকে কিনা আমরা কি দিয়ে প্রকাশ করি, এটা দিয়ে প্রকাশ করি। এটা সমান হচ্ছে 1/λ, এবং এটাকে পার সেন্টিমিটার ইউনিটে মেজার করা হয় আর কি। কিসে, পার সেন্টিমিটারে। কেন, কারণ পার মিটার হলে মানটা অনেক ছোটো হয়ে যায়, পার সেন্টিমিটার হলে মানটা একটু বড় হয়ে যায়, এরকমটা। এখন যখন এটা ক্যালকুলেট করা হয় তখন কি অবস্থা হয়, তখন এরকম কিছু প্লট পাওয়া যায়, বুঝছো? ঠিক আছে, তাহলে এইখানে একটা পিক দিল, এটা পিক মানে কোনো একটা জায়গা নিশ্চিত করতেছে যে কোনো একটা ফাংশনাল গ্রুপ শুধু ওই পিকটাই গ্রহণ করে, এটা কোনো একটা ফাংশনাল গ্রুপ এই পিকটাই গ্রহণ করে, এই পিকটাই গ্রহণ করে, তার মানে ওই যৌগটার মধ্যে এরকম 3টা ফাংশনাল গ্রুপ আছে, তাই না? তো ওই ফাংশনাল গ্রুপগুলোকে এক করে তখন আমরা বের করতে পারি ওইটার আসলে অ্যাকচুয়াল সংকেতটা কেমন ছিল, কি কি ফাংশনাল গ্রুপ এখানে প্রেজেন্ট আছে আর কি। এই কাজটা আমরা এইভাবে করি আর কি। এটা কি দিছি, অ্যাবজর্বেন্স দিয়ে দিছি আর কি। অ্যাবজর্বেন্স কিন্তু এখানে পার্সেন্টেজে মেজার করে আর কি এখানে, বুঝছো ঘটনাটা কি? ওকে, এখন এটা যদি আমরা অ্যাবজর্বেন্স না নিয়ে, তোমার যদি মনে হইতো ভাই আমি অ্যাবজর্বেন্স নিব না, আমি এখানে ট্রান্সমিটেন্স নিব আর কি, আমি এখানে অ্যাবজর্বেন্স নিব না, আমি এখানে কি নিব, আমি এখানে আছে ট্রান্সমিটেন্স নিব, আমার তো সমস্যা নেই, তুমি যেটাই খুশি নাও, আমার সমস্যা আছে নাই। এখন এই জায়গায় তখন অ্যাবজর্বেন্সটা নিবা না, এই জায়গায় তুমি তখন অ্যাবজর্বেন্সটা নিবা না, তখন তুমি কি নিবা, ট্রান্সমিটেন্স নিবা। ট্রান্সমিটেন্স নিলে এটাও পার্সেন্টেজই হবে, বাট এটা কিন্তু উল্টাটা, অ্যাবজর্বেন্স যদি 10 হয় তাহলে ওটা 90%, ওটা তাহলে বেশি, এরকম না জিনিসটা। তো ট্রান্সমিটেন্স নিলে এরকম উপর থেকে শুরু হবে, এরকম টাইপের একটা গ্রাফ হবে আর কি ট্রান্সমিটেন্স নিলে, বুঝছো? তাহলে ট্রান্সমিটেন্স নিলে উপর থেকে শুরু হয়, অ্যাবজর্বেন্স নিলে নিচ থেকে শুরু হয়, বাকি ঘটনা কিন্তু সেম টাইপেরই থাকতেছে। ক্লিয়ার না? ওকে, এখন আসে, তাহলে আমরা আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে শোষণ দেওয়া আছে আর কি। শোষণ মানে কি, অ্যাবজর্বেন্সের কথা আমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। তাহলে এবার আসো, এই যে অ্যাবজর্বেন্স যখন তুমি নিলা, এই যে ওয়েভ নাম্বারটা যখন তুমি নিচ্ছ, এই ওয়েভ নাম্বারটা কত হয়, 4000 থেকে শুরু করে 4000 থেকে 400 এত পার সেন্টিমিটারের মধ্যে থাকে, ঠিক আছে? তার মধ্যে তুমি যদি এটাকে আবার দুইটা ভাগে ভাগ করো, 4000 থেকে শুরু করে 1200 এই রেঞ্জের মধ্যে থাকলে সেটা হচ্ছে স্ট্রেচিং, সেটাকে আসলে স্ট্রেচিং এর কথা বলে,
সেটা আসলে স্ট্রেচিং এর কথা বলে, স্ট্রেচিং ভাইব্রেশনের কথা বলতেছে। আর যদি 1200 থেকে 400-র মধ্যে থাকে তখন সেটাকে কি বলে জানো? তখন সেটাকে বলে হচ্ছে বেন্ডিং বলে। বুঝছো? একটা হচ্ছে স্ট্রেচিং, আর তোমার কাছে আসলে কি বেন্ডিং। তাহলে স্ট্রেচিং ব্যান্ড কত দূর, এটা ব্যান্ড বলতেছে আবার, এই যে নির্দিষ্ট একটা এরিয়া। স্ট্রেচিং ব্যান্ড কত দূর, এত, আর এটার ব্যান্ড কত, এত। আমি কি জিনিসগুলো তোমাকে বোঝাতে পারলাম? একটু মানে কমপ্লেক্স লাগলো না? একটু কমপ্লেক্স লাগলো। এখন আই এম সো সরি ফর দ্যাট, বিকজ এই পার্টটা কমপ্লেক্সই ছিল। ঠিক আছে, আচ্ছা এরকম। তাহলে এখন গেল ঘটনাটা। তাহলে আমরা কি পাবো? ভিন্ন ভিন্ন ফাংশনাল গ্রুপের জন্য ভিন্ন ভিন্ন ধরনের ওয়েভলেন্থ পাবো, শোষণ বর্ণালী মানে বর্ণালী পাবো, স্পেকট্রাম পাবো। আচ্ছা, এবার তাহলে চলো আমরা একটু দেখি কার কার জন্য কেমনটা পাই। এটা আমি একটু লিখে রাখছিলাম, এই মাছটা মুখস্থ আমার নাই। হ্যাঁ, এটা তোমার বই দেখে দেখেই লিখে রাখা। তো আমি হচ্ছে কবির স্যারের বইটা দেখে লিখে রাখছি। তো তোমরা যদি দেখো এরকম করে, তাহলে ও এইচ যেটা আছে, এই ও এইচ, এখানে ধরো যে হাইড্রোজেন বন্ড নাই। হ্যাঁ, হাইড্রোজেন বন্ড ওএইচ আছে, বাট ওই হাইড্রোজেন ওই ওএইচ এর মধ্যে হাইড্রোজেন বন্ড মুক্ত, হাইড্রোজেন বন্ড মুক্ত, ওখানে হাইড্রোজেন বন্ধন হয় না, এরকম একটা ওএইচ। আবার ধরো যে আরেকটা ওএইচ আছে যেখানে আবার হাইড্রোজেন বন্ড আছে, যেখানে আবার হাইড্রোজেন বন্ড আছে, এরকম একটা আর কি। ঠিক আছে, এটা। আবার ধরো যে কোথাও একটা ওএইচ আছে, সেটা আবার হচ্ছে কি অ্যালকোহলের ওএইচ না, ওটা হচ্ছে অ্যাসিডের মধ্যে তো ওএইচ আছে না, তাহলে সেই ওএইচ এর কথা বলছে। আবার ধরো যে কোথাও একটা সিও এই বন্ড আছে, বাট এটা কেমন, এটা হচ্ছে কিসের জন্য, এটা হচ্ছে এলডিহাইডের জন্য, সিও এলডিহাইড মূলকটার মধ্যে সিও যেটা ছিল সেটা। আবার ধরো যে আরেকটা আছে সিও মূলকটা আছে, বাট এটা আছে হচ্ছে কিটোন মূলকের জন্য, কিটোন মূলকের সিওটা। আবার আরেকটা ধরো যে আছে সিও, ওটা আবার আছে কোনটা, এস্টারের মধ্যেও, সরি এটা হচ্ছে অ্যাসিড না, অ্যাসিডের মধ্যে তো সিও মূলকটা আছে এটা। আবার আরেকটাও আছে সিও, এটা হলো কোথায় আছে, এটা হচ্ছে এস্টার মূলকের মধ্যে সিও মূলকটা আছে। তো আমরা মূলত এই কয়টা জিনিসই দেখি। আমরা যখন ফুল সিলেবাস ছিল তখন এইগুলোর থেকে প্রশ্ন আসতো। ঠিক আছে, তো তোমাদের ক্ষেত্রে চলে আসতে পারে এডমিশনে দাও, আবার ঢাবির মতো জায়গায় এমসিকিউর মতো আসতো। ঠিক আছে, এমসিকিউর মধ্যে এই প্রশ্নগুলো আসতো, একটু ঝামেলা লাগে যেত মনে হয় তখন আমাদের। তো তখন আমরা এটাকে কিভাবে ঠিক করা যায় এটা একটু দেখতেছিলাম আমরা। আচ্ছা, এই মানগুলো তখন মুখস্থ রাখতে হয়, বুঝছো? এটা মানগুলো মুখস্থ রাখা যায় কিন্তু কোনো উপায়ও নেই। ঠিক আছে, মুখস্থ রাখা ছাড়া কিন্তু উপায় নেই, বুঝছো? তুমি চাইলে কিছু গান, কবিতা, উপন্যাস দিয়ে মনে রাখতে পারো, বাট সেটা তোমার এক্সেলেন্সের উপর নির্ভর করতেছে। বাট এটা আসলে মানে প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। তো আমরা যখন অর্গানিক কেমিস্ট্রি পড়ছি ঢাবিতে, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, তো তখন এইগুলো আমাদেরকে করতে হইতো, এগুলো মুখস্থ রেখে রেখে আমাকে অ্যান্সার দিতে হইতো আর কি, এরকম। আবার বইটার মধ্যে যখন আমি মাস্টার্স ভর্তি পরীক্ষা দিতে গেছিলাম তখনও এরকম একটা আইআর একটা স্পেকট্রাম দিয়ে রাখছিল, একটা গ্রাফের মাধ্যমে দিয়ে বলছিল ডিটারমাইন করো এটা কোন কম্পাউন্ড আর কি, এটা, বুঝছো? এটা আলাদা। সো এটা করতে বলছিল। সো আমি মোটামুটি পারতাম ওই সময় আর কি, মনে থাকতো হুট করে, কেন জানি। বাট বেশি বেশি প্র্যাকটিস করলে না মনে থাকে জিনিসটাতে, বাট এখন মনে নেই। যেমন ধরো হাইড্রোজেন বন্ধন নাই, তখন সেটা কত, 3500 থেকে এত এত পার সেন্টিমিটার, এরকম একটা রেঞ্জের মধ্যে থাকবে আর কি ওই পিকটা। আর পরেরটাতে যদি হয় 3200 থেকে 3400 এত, এরকম। ঠিক আছে, রেঞ্জের মধ্যে থাকবে। তারপর এসির যদি হয় কত, এই প্রশ্নটা আবার বেশি আসতো এডমিশন টেস্টের মতো জায়গায়। তুমি যদি আগের প্রশ্নগুলোটা ঘেটে দেখো তাহলে দেখবো যে এরকম প্রশ্ন আসতো আর কি, এটা। তারপরে যদি চিন্তা করে দেখো যে সিও মূলকটা, এটার মধ্যে কি 1720 থেকে 1740 এই রেঞ্জের ভিতরে আসতো। তারপর কিটোন যদি হয়, যেহেতু কিটোনের দুই পাশে আবার আর থাকতেছে, তখন এটা আবার হচ্ছে একটু বেন্ডের দিকে চেপে যায় আস্তে আস্তে স্ট্রেচটা, তখন এটা কি হয় তখন এটা হচ্ছে 1705 থেকে 1705 থেকে তারপরে কত হয় 1725 এই রেঞ্জে থাকে। তারপরে কি হয়, তুমি যদি অ্যাসিডের কথা বলো তখন সেটা কত হয়, সে 1700 থেকে 1700, ভুল বললাম, হ্যাঁ 1700 থেকে 1725, দুইটাইতে আবার সেম রেঞ্জের মধ্যেই আছে, বুঝছো? মোটামুটি এটা কিন্তু ডিটারমিনেন্টগুলো আলাদা হয়ে যায়। তখন এইগুলোর মধ্যে দেখতে হবে আবার কি জানো, ধরো দুইটা সংকেত তোমার স্থির রাখছে, এটাও আছে 1710, এটা 1710 পাইছো, কিন্তু একটার মধ্যে দেখলে ওএইচ এর একটা, এসিডের মধ্যে আবার ওএইচ এর একটা ব্যান্ড থাকবে, বাট কিটোনের মধ্যে কিন্তু ওএইচ এর কোনো ব্যান্ড থাকবে না। এটা দেখে দেখে বুঝতে হবে আর কি, এরকম। এস্টারের ক্ষেত্রে কেমন হবে, এস্টারের ক্ষেত্রে হবে হচ্ছে 1735 থেকে 1735 থেকে 1740
1750 এত সেন্টিমিটার এটা অবস্থায়, বুঝছো? এর বাইরে তুমি দেখো, তুমি কোথাও আরো কিছু সঙ্গে দেখতে পারো, যেমন ধরো সিও, এটা দেখতে পারো, সিও দেখতে পারো, সিও 3টা দিলাম আর কি। কার্বনের সাথে অক্সিজেনের একক বন্ধনের কোনো একটা ব্যান্ড দেখতে পারো। এটা কখন? ধরো 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে, আবার ধরো যে 2 ডিগ্রি অ্যালকোহল, আবার ধরো যে 3 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে, তখন এটাকে আলাদা করতে পারবো আর কি। এই যে এটা, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল হইলে, 2 ডিগ্রি অ্যালকোহল হইলে, 3 ডিগ্রি অ্যালকোহল হইলে কি হয় এরকম। 1 ডিগ্রি অ্যালকোহল হলে হচ্ছে 1050, তাহলে হচ্ছে বেন্ডিং এর দিকে আমরা একটা ব্যান্ড পাবো, তাই না, এরকম। তারপর এটা হলে কত? 1100, এটা হইল কত? 1150, বুঝছো ঘটনাটা? এরকম একটা ব্যান্ড পাবা। তাহলে এই ব্যান্ডগুলোর কথা তোমাকে মনে রাখতে হবে। তো তার মধ্যে আমি একটু বলবো, তুমি হচ্ছে এই অ্যাসিডেরটা মনে রাখো, তুমি হচ্ছে এলডিহাইডেরটা মনে রাখো, এলডিহাইডেরটা, তুমি হচ্ছে অ্যাসিডেরটা, এটা মনে রাখো। এইগুলো একটু মনে রাখতে পারলে তোমার জন্য বেটার হবে আর কি, বুঝছো এইগুলো। তো আইয়ারটা হচ্ছে এভাবেই। এগুলো যাদেরকে বলছি সবগুলো হচ্ছে শোষণ, হ্যাঁ, সবগুলো হচ্ছে কি শোষণের কথা বলছে আর কি, সবগুলো শোষণের কথা বলছে এরকম, বুঝছো ঘটনাটা? সবগুলো শোষণের কথা বলছি। তো তুমি যদি বইটা খুলে দেখো, তুমি একবার দেখবে, এবার হারাই যাচ্ছ না। ভাইয়া তোমাকে ভাইয়া তোমাকে এইগুলো ধরে 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 বুঝাইছে, আইয়ারের পার্টটা ধরে ধরে বুঝাইছে আর কি, বুঝছো কি বুঝো নেই? বুঝছি, হ্যাঁ। আমরা অনেকগুলো দেখে স্লাইড নিয়ে রাখছি, এতগুলো স্লাইড আমাদের নিতে হবে না, আমরা এখনো শেষ করি নেই, আগে শেষ করো না, হ্যাঁ। আমি তোমাকে আরেক দুই একটা জিনিস একটু দেখাবো, দুই একটা জিনিস একটু দেখাবো, দেখাই তারপর লেকচারটা শেষ করে দেবো, প্যারা নিও না এটা, ঠিক আছে? তাহলে আইআরএ পার্টটাও গেল। এবার অন্যান্য, অন্যান্য মানে কি, এখন তোমার প্র্যাকটিসটা করার কথা ভাই অনেক বেশি লেভেলে। সেটা হচ্ছে কীরকম, প্র্যাকটিসটা করার কথা হচ্ছে অন্য লেভেলের। সেটা কি, তোমার ধরো যে রূপান্তরের ব্যাপারটা আসবে এবার। তোমরা যে যত বেশি পারবা রূপান্তর করবা, হ্যাঁ, একটার থেকে আরেকটা তৈরি করবা, যে যত পারবা তার জন্য অর্গানিকটা তত বেস্ট লেভেলে যাবে, বুঝছো? যেমন ধরো তোমাকে এরকম বললো, তোমাকে ধরো যে বললো এরকম অ্যালকোহল, সরি, ধরো তোমাকে বললো যে তুমি কি করো, প্রোপিন থেকে, তুমি বললো প্রোপিন, প্রোপিন হতে প্রোপানন তৈরি করো, প্রোপানন প্রস্তুত করো। যদিও এগুলো আমরা ক্লাসের মাঝখানে করছি, অনেকভাবেই করছি এটা, এই জিনিসটা তখন তোমাকে করতে হবে একটু। কিভাবে করবা, তখন তুমি কিভাবে করবা, তখন তুমি করবা হচ্ছে এরকম, ধরো প্রোপিনটা হচ্ছে এইটা। এগুলো কিন্তু অনেকগুলো মেথড হতে পারে, দেখো আমি জাস্ট একটা করাচ্ছি। এখান থেকে তুমি এখানকার দিলে তুমি পানি অ্যাড করছো, ধরো পানি অ্যাড করলে, পানি সংযোজন করলে কি উৎপন্ন হবে, পানি সংযোজন করলে, পানি সংযোজন করলে এই যে অ্যালকোহল 2 উৎপন্ন হবে আর কি এখানে। এই অ্যালকোহল 2টাকে পরবর্তীতে তুমি যদি আবার জারণ করো, তখন এখান থেকে প্রোপানন উৎপন্ন হবে, তাই না? তখন এখান থেকে প্রোপানন উৎপন্ন করবে। এরকম প্র্যাকটিস যে যত বেশি করতে পারবা তার জন্য অর্গানিক তত বেশি সহজ হয়ে যাবে আর কি, এরকম অবস্থাটা। আবার ধরো 2 নম্বর দিকে তোমাকে বললো এটা যে ইথাইন হতে, ইথাইন হতে টলুইন উৎপন্ন করো, টলুইন উৎপন্ন করো। ধরো এটা বললো ইথাইন হতে টলুইন, টলুইন না, টলুইন প্রস্তুত করো। তাহলে কেমনে করবা? এটা কিন্তু মোস্ট, তুমি যদি দেখো এই তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো এটা থেকে সবচেয়ে বেশি আসছে আর কি। তখন কি করা যায়, এই যে ইথাইন আছে, এর সাথে আয়রন নল দিবা, Fe নল, 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিলে কি উৎপন্ন হবে, এখান থেকে বেনজিন উৎপন্ন হবে। সেই বেনজিন থেকে তুমি পরবর্তীতে আবার ফিদেলক্রাফট অ্যালকাইলেশন করবা, ড্রাই AlCl3 দিলে কি উৎপন্ন হবে, এখান থেকে টলুইন উৎপন্ন হবে। এই তো হইলো ঘটনাটা। তো এইরকম কিছু জিনিস তোমাকে পরীক্ষার মধ্যে বের করতে হবে আর কি, হ্যাঁ। এর জন্য তোমাকে একদম সিদ্ধহস্ত হইতে হবে, যে এক্সামের প্রশ্নগুলা বই থেকে বের করে করে যত পারো প্র্যাকটিস করবা। যে যত বেশি প্র্যাকটিস করবে তার জন্য অর্গানিক কেমিস্ট্রি তত সহজ, যে যত কম প্র্যাকটিস করবে তার জন্য তত কঠিন আর কি। তাহলে আমি একটা কাজ করি, আমি হচ্ছে রূপান্তরের তোমার কাছে কিছু হোমওয়ার্ক দিয়ে নিই, কি বলো? যেটা ভাইয়ার লেকচারের একদমই একটা ইউনিক ব্যাপার। সো এই হোমওয়ার্কটা ভাইয়া দিয়ে যাক, ঠিক আছে? তোমরা একটা কাজ করিও, তোমরা কি করবা, তোমরা দিবা হচ্ছে, তোমরা করবা হচ্ছে হ্যাঁ ওইটাই, ইথাইন হতে, ইথাইন হতে, ইথাইন হতে টিএন না পিক্রিক অ্যাসিড দিই, ইথাইন হতে পিক্রিক অ্যাসিড, পিক্রিক অ্যাসিড প্রস্তুত করো, প্রস্তুত করো 1।
2 নাম্বারটা দিলাম হইল 2 নাম্বার হচ্ছে এনিলিন হতে তোমরা দিলাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করো, অ্যাসপিরিন দিই আর কি আমরা, হ্যাঁ, অ্যাসপিরিন প্রস্তুত করো। তারপরে তোমার 3 নাম্বার দিলাম বিউটানল 2 হতে বিউটানল 1 প্রস্তুত করো, এটা। তারপরে তোমার দিতেছি হচ্ছে তারপরে ধরো তোমার এটা দিলাম বিউটানল 1 হতে ইথাইন প্রস্তুত করো। এগুলো সবগুলো কিন্তু করা যায়, হ্যাঁ, প্রস্তুত করো। তারপরে তোমার লাস্ট দিতেছে 5 নাম্বারটা, ধরো তোমার দিতেছে হচ্ছে নাইট্রোবেনজিন, হ্যাঁ, নাইট্রোবেনজিন হতে ফেনল প্রস্তুত করো। এগুলো তুমি একটু প্র্যাকটিসটা করার পরে সুন্দরভাবে আমাদের যে গ্রুপটা আছে অক্সিকেম লার্নিং হাব এই গ্রুপে কাজগুলো জমা দিলে দেখবা ভাইয়া তোমাকে যতটুকু সাপোর্ট দরকার ছিল সবটুকু সাপোর্ট তো দিছে। এনে এই সাপোর্টগুলো দিয়ে তুমি আরও কিছু লিখবা, অ্যান্সারটা ভাইয়া থেকে দেখে দিব ইনশাল্লাহ, তাহলে তোমার জন্য আরও বড় সাপোর্ট হলো আর কি এরকম। সো এরই মাধ্যমে আমরা আমাদের অর্গানিক কেমিস্ট্রি লেকচারটাকে সম্পূর্ণ ক্লোজ করে দিচ্ছি আর কি, হ্যাঁ। ফুল সিলেবাসের উপরে সম্পূর্ণ অর্গানিকটাকে আমরা শেষ করে দিচ্ছি। আই গেস এইটা তোমাদের কাছে একটা বড় একটা অ্যাসেট হয়ে থাকবে, বুঝছো, বড় একটা অ্যাসেট হয়ে থাকবে, যে অ্যাসেটটাকে তোমরা তোমার সারা জীবনে ইউজ করতে পারবে আর কি। ক্লিয়ার? যারা ফুল সিলেবাসে দেখতে চাও আর কি এরকম। সো এবার শেষ প্রত্যেকটা লেকচারের মধ্যে যে মানে কি বলে এটাকে, শেষে তো কিছু না কিছু বলতাম, তো আজকেও কিছু একটা বলা উচিত আর কি, তাই না? আজকে বলার মতো আমার কোনো ভাষা পাচ্ছি না খুঁজে, যে বড় একটা জার্নি শেষে কি এটা হলো। বড় জার্নি শেষে এটাই বলবো আসলে, তোমাকে যা দিলাম এটা একটা ভ্যালুয়েবল জিনিস, এই কথাটা। এখন ভ্যালু জিনিসটা হচ্ছে কীরকম জানো? কোনো কিছুর ভ্যালুটা আসলে কত, ধরো দামের মধ্যে আমরা জিনিসটা ডিসাইড করি আর কি, কোন জিনিসটার দাম কত তুমি কেমনে বুঝবা? ধরো একটা টমেটো ক্ষেতের মাঝখানে একজন চাষি, উনি হচ্ছে ক্ষেত থেকে টমেটো তুলতেছে, তার কাছে তুমি কি একটা টমেটো কিনতে চাও, তোমার কাছে একটা টমেটো আসলে বিক্রি করবে না, হ্যাঁ, এমনিতে খাইতে দিবে আর কি এরকম। তো ওই জায়গায় বলবে কি আছে, এটাতে কয় টাকাই বা হবে, কয়েক পয়সা হবে দাম আর কি হয়তো, বা এটাতে সে তোমাকে একটা টমেটো বিক্রি করতেছে না, এমনি খাইতে দিচ্ছে আর কি এরকম। তাহলে ওই জায়গায় কোনো ভ্যালু নেই, ঠিক আছে, টাকার ট্রানজেকশনে কোনো ভ্যালু নেই আর কি এরকম। এবার ওই টমেটোটাকে তুমি একটা কাজ করো, ওইখান থেকে নিয়ে রাস্তার মোড়ের মধ্যে নিয়ে বসো। এবার তুমি দেখবা অন্য কেউ এসে তোমার কাছে যদি চায় তুমি দিবা না, তুমি কিছু পয়সা হইলেও ওটার মধ্যে চাবা, তাই না? একটা ভ্যালু তাহলে অ্যাড হইলো। এবার তুমি ওই টমেটোটাকে আর একটু গোসল দেওয়ার পরে তুমি ওইটাকে নিয়ে একটা বড় বাজারের মাঝখানে নিয়ে বসো আর কি, বুঝছো? এবার দেখো ওই টমেটোটার ভ্যালুটা মেবি 1 টাকা হয়ে গেছে, কারণ তুমি ডিসাইড করবে এরকমভাবে মেবি যে 4টা টমেটো নিলে ধরলাম 4 টাকা হয়, অথবা 4টা টমেটো নিলে হয়তো বা 30 টাকা হয়, তাহলে একটা টমেটোর দাম তাহলে হচ্ছে কত, এই 7.5 টাকা, আপনি আমাকে 5 টাকা দিন আর কি। তাহলে কিন্তু দেখো অবস্থান ভেদে এর দাম কিন্তু বাড়তেছে। এবার ওই টমেটোটাকে তুমি এবার ওইখান থেকে তুলে নিয়ে এসে সুপার শপে নিয়ে যাও আর কি, স্বপ্ন সুপার শপ, ওখানে নিয়ে গিয়ে বুঝছো একটা, অনেকে তো আছে না একটা দরকার পড়ে আর কি এরকম, তখন এটার দাম কত হয়ে যাবে, যেহেতু তুমি অনেক দূর থেকে ট্রাভেল করে নিয়ে আসছো, ট্রাভেলের কস্টটা এখানে বসবে, যে নিয়ে আসে সেটা বসবে, সব কিছু মিলে দাম হয়েছে 10 টাকা আর কি, ওই সেম টমেটোটাই কিন্তু, বুঝছো? এবার তুমি এইটাকে এখান থেকে না নিয়ে তুমি এবার ইউএসএ নিয়ে যাও, ইউএসএ কোনো একটা গ্রোসারি শপের মধ্যে জিনিসটাকে রেখে দিয়ে আসো, এটার দাম এবার কয়েক ডলার হয়ে যাবে, বা ধরো $1 হয়ে গেছে, 80 টাকা তো অন্তপক্ষে হয়ে গেছে, রাইট, বা কয়েক সেন্ট হয়ে গেছে, যার কারণে 10 টাকার থেকে অনেক বেশি। তার মানে কি বলতে চাচ্ছেন ভাই, কোনো একটা জিনিসের ওই জিনিসটার ভ্যালু আসলে মানে কত এটা ডিসাইড করা যায় না, ওই জিনিসটা কোথায় আছে তার উপর ভিত্তি করে জিনিসটা আসলে ভ্যালু ডিসাইড করা যায়, বুঝছো? তাহলে আজকের সাথে এটা রেলিভেন্সিটা কোথায় জানো? আমি তোমাদের কাছে এই অর্গানিকটা পড়ানোর সময় 1 থেকে শুরু করে 12টা লেকচারের মধ্যে ফুল অর্গানিকটা শেষ করে দিয়েছি, ফুল সিলেবাসের উপরে। এটাতে তোমার কাছে কোনো টাকা পয়সা নিচ্ছে? কোনো টাকা পয়সা নেই, ওই যে চাষির ওইখানে সেই মানে টমেটোটার মতো তোমাকে দিচ্ছি, দিয়ে নিছি, নাও
শেষ। এবার তুমি এইটাকে নিয়ে গিয়ে চাইলে বেচতে পারো। কীভাবে বেচতে পারো জানো? হ্যাঁ, তুমি এটাকে সুন্দরভাবে শেখো, এটাকে সুন্দরভাবে ইউজ করো। করার পরে তুমি চাইলে এই জ্ঞানটা নিজের মধ্যে ধারণ করো। ধারণ করার পরে তুমি আজকে এখান থেকে পড়াশোনা করে ঢাবিতে, মেডিকেলে অথবা বুয়েটে চান্স পেলে যে জ্ঞানটা ভাইয়া তোমাকে দিচ্ছে এটার সাথে তুমি কিছু জিনিস অ্যাড করো। ওই যে বললাম গোসল দেওয়ানোর ঘটনাটা, এটা তুমি করো। ওই যে বসে থাকার যে ব্যাপারটা, তোমার যে বসে থাকার টাইমটা তুমি নিজে ইনভেস্ট করছো, ওই টাইমটা তুমি অ্যাড করো। এবার তুমি দেখবে যে এটা দিয়ে একটু ভ্যালু পাবা। বুঝছো? তুমি এটাকে যাইতে কত দূর নিয়ে যাও। তুমি পড়ানোর সময় তুমি ধর কাউকে পড়াচ্ছ আর কি, হ্যাঁ, তুমি অনলাইনে পড়ালে 1 টাকা পাবা, অফলাইনে পড়ালে 1 টাকা পাবা। তুমি ঢাকা শহরে টিউশন করলে এক ধরনের পাবা, তুমি হচ্ছে ইউএসএ গিয়ে টিউশন করলে এক ধরনের পাবা, অনেকভাবে তুমি পাবা আর কি। সো এই যে ভ্যালুটা, এটা আসলে আমার কাছ থেকে যখন আমি তোমাকে দিচ্ছি, প্রথমবার যখন তোমাকে সেল করছি, এখানে তোমার কাছে ফ্রি ভ্যালু মনে হতে পারে, বাট এই জিনিসটা তোমার কাছে ইন ফিউচার অনেক বড় একটা ভ্যালুর হইতে পারে আর কি। বাট তোমাকে বুঝতে হবে এটা একটা ভ্যালুয়েবল জিনিস ছিল। আমি বুঝে কিন্তু লাভ নাই, আমি তো ওই চাষিটাই, আমি তো অনেক জিনিস তৈরি করি আর কি এখান থেকে। আমি তো আর এটাকে নিয়ে একদম বড় বাজারে সেল করতে পারতেছি না। বুঝছো? তুই যে চাইলে কিন্তু সেল করতে পারো আর কি। এই মধ্যে তোমার সাথে আমার কানেকশন হইতেছে। বুঝছো? তুমি এটাকে কি B2B করবা নাকি B2C করবা সেটা তোমার ব্যাপার। আমার কাজ কিন্তু এই পর্যন্ত দেওয়াটা পর্যন্ত শেষ। ঠিক আছে? তুমি আমাকে যেটা করতে পারো এখন সুন্দরভাবে, ওই যে আমরা চাচার কাছ থেকে যদি কিনে নিতাম টমেটোটা, তাহলে কি বলতাম? ধন্যবাদ চাচা, খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে, আপনার কত ভালো মানুষ, এটা বলতে হয় না? তুমি আমাকে ওইটা করো আর কি। এখন তুমি কমেন্টের মধ্যে সুন্দর করে এটা লিখে দিয়ে যাও যে ভাই আপনার জার্নিটা এরকম টাইপের ছিল। ঠিক আছে? আর তুমি চাইলে সুন্দরভাবে বন্ধুদের কাছে এটা ছড়াই দিতে পারো। ঠিক আছে? তাহলে আমার জন্য কেমন ভালো হবে আর কি ব্যাপারটা। তাহলে আমার কাছে কী হবে জানো? আমার কাছে ওই চাচার মতো ঘটনাটা আমারও হবে আর কি এরকম। তুমি যদি অনেকের কাছ থেকে বলে যাও, অনেক মানুষ আসবে আমার কাছে, এবার সবাই দেখবে যে সব একটা করে টমেটো নিতে চায়, 5 জনকে দিব, 7 জনকে দিব, এরপর কিন্তু আর দিব না। তখন হয়তো এটার উপরে একটা ভ্যালু বসাবো আর কি এরকম। তখন তো আমি একটু চালাক হয়ে যাবো, রাইট? ওকে, সো স্টার্টটা এখান থেকেই হোক আর কি। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আমি তোমাদের কাছে কিছু লুকাই না, আমি আমার স্টুডেন্টের কাছে কখনোই কিছু লুকাই না যে আমি আসলে কী করতে চাচ্ছি, লুকাই না। হ্যাঁ, ডেফিনেটলি আমি ক্লাস দিচ্ছি, কোর্স দিব, কোর্সটা সেল হবে, এখান থেকে কিছু অ্যামাউন্ট আমি আর্ন করবো, দ্যাটস কমপ্লিটলি ট্রু। এটা লুকানোর কী আছে? আমি লুকাচ্ছি না, হোয়াট এভার দ্যাট ইজ ট্রু। তোমরা আমাকে কখনো যদি চাও যে ভাই আপনার কাছে তুমি কত টাকা উপার্জন করে না করছো সব কিছু বলতে, আমি খুবই ট্রান্সপারেন্ট এই জায়গাটায়, আমার কোনো প্যারা নেই এটাতে। কারণ আমার লাইফে হচ্ছে ওই অ্যামাউন্টের মধ্যে আমি আটকা থাকা মানুষটা না, আমি এর থেকে বিয়ন্ড দ্যাট। ওকে, বুঝতে পারছো? সো আজকে এই পর্যন্ত থাকি আমরা। ইনশাল্লাহ আমরা নেক্সটে আবারও কোনো এরকম একটা প্ল্যান করে সাথে দেখা হবে। বাট ইন দ্য মেন টাইম আর আমার যে সকল কোর্স অলরেডি চলমান আছে, 26 ব্যাচের জন্য আছে, 27-এর জন্য আছে, 28-এর জন্য আছে, সবগুলো কোর্স www.oxycam.net এখানে তুমি অ্যাভেলেবল পাবা। তোমরা যাদের মনে হয় তোমরা আমার সাথে গাইডেড কোর্স করবে আর কি। গাইডেড কোর্স মানে যেখানে আমি তোমার কথাগুলো শুনবো, আমি তোমাকে পড়ানোর সময় কী বলতেছি, কী শুনতেছি এটা শুনবো। এগুলো যারা যারা শুনতে ইচ্ছা করবে তোমাদের, তো তাদের জন্য, বা তোমরা আমার সাথে গাইড রেখে রেখে রেগুলারলি পড়াশোনাকে মেনটেন করবা, তাহলে তোমরা আমার এই কোর্সের মধ্যে এনরোল করে ফেলবে আর কি। অলরেডি 26 ব্যাচের রিভিশন কোর্সটা চলতেছে, যেখানে এই 12টা লেকচারকে আমি 4টা-5টা লেকচারের মধ্যেই কমপ্লিট করে তাদের কাছে অর্গানিকটা গুছিয়ে দেবো আর কি। এখানে যেমন আমরা কোশ্চেন সলভ করে নিই, ওখানে আমি কোশ্চেন সলভ করাবো। এখানে আমি এডমিশনে কোশ্চেন সলভ করে নিই, ওখানে এডমিশন কোশ্চেন সলভ করাবো। বুঝছো? এখানে আমি অনেকগুলো কোশ্চেন সলভ করিনি, তোমাদের দায়িত্ব দিয়ে দিচ্ছি। বাট এটা গাইডেড কোর্সের মধ্যে কী হয়, ওখানে আমি কিছু দায়িত্ব নিব, তুমি কিছু দায়িত্ব নিবে আর কি, এরকম একটা ব্যবসা এখানে হবে। বুঝছো? চলে আসতে পারো, কিন্তু তোমাদের কাছে ইনভাইটেশন দিচ্ছি আর কি। সো ফাইনালি অক্সিক্যাম তোমাদের কাছে একটা পরিবারের মতো হবে, যেখানে তোমরা এই জায়গাগুলোতে যুক্ত থেকে এদের নাম্বারসগুলো বাড়াবা, মানুষের কাছে তোমরা এটাই ছড়াই দিবা আর কি। তোমাদের কাছে এতটুকুই চাওয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।